আজকের লেকচারে আমরা শুরু করব SHA-1 বা এটাকে বলা যায় সিকিউর হ্যাশ অ্যালগরিদমের কনসেপ্টটা আমরা এই লেকচারে পুরো ডিটেলস আমরা ক্লিয়ার করব। যাদের যেখানে প্রবলেম হয়েছিল লাস্ট যখন আমরা MD5 অ্যালগরিদম দেখেছি, MD5 অ্যালগরিদম আর SHA অ্যালগরিদমটা অনেকটা আমি বলতে পারি সিমিলারিটিস কিন্তু অ্যাচিভ করে। তো সেই সূত্রে দাঁড়িয়ে মোটামুটি একটা আমরা যারা মোটামুটি MD5 দেখে যদি কনসেপ্টটাকে এখনো ক্লিয়ার করতে পারোনি, তারা যদি SHA-1 অ্যালগরিদমটা এই লেকচারটাকে ভালো করে দেখো, তোমাদের কিন্তু একদম ওটাও ক্লিয়ার হয়ে যাবে। বেসিক কনসেপ্টগুলো কিন্তু একদম সিমিলার, দুটোই মোস্ট প্রবাবলি তোমাদের লেকচার থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে পুরো লেকচারে আমরা ডিসকাস করব SHA ভার্সন 1। এবার গল্পটা বলে দিই কিছু শুরু করার আগে। SHA যে অ্যালগরিদমটা বা SHA যেটাকে বলা হয় সিকিউর হ্যাশ অ্যালগরিদম, এটা মোটামুটি আমাদের মার্কেটে এর কতগুলো ভেরিয়েশন আছে যেগুলো মোটামুটি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে পড়ানো হয়। টোটাল 5টা ভেরিয়েশনের এই SHA অ্যালগরিদম পাওয়া যায়। আমরা যেটা পড়ছি সেটা SHA-1, সবার কাজগুলো এক, বাট এই ভেরিয়েশনগুলোতে কি এসছে মোটামুটি একটা আইডিয়া বলে দিই, তাহলে মোটামুটি ক্লিয়ার হবে। এর যে পরের যে 5টা ভার্সন আছে যেটা আছে SHA-224 আছে, তারপর হচ্ছে SHA-256 আছে, SHA-384 আছে, আর SHA-512 আছে। তো এই যে 4টে ভার্সন পাশে লিখেছে, আর আমরা SHA-1 পড়বো। SHA-1 বা এটাকে আরেকটা ভাষায় বলা যায় SHA 160 বিট বা SHA-160ও বলা যায়। এটা কেন গল্পটা আছে যা সেটা যদি বলতে হয়, তার একটা বেসিক আমি গল্প বলবো। যে গল্পটা হচ্ছে যে SHA অ্যালগরিদম কিন্তু আমরা এর আগে এই জিনিসগুলো ডিসকাস করে নিয়েছি এর আগের লেকচারগুলোতে। MD5 এর আগে যে লেকচারটা ছিল আমার সিকোয়েন্সিয়াল প্লেলিস্ট, যারা দেখোনি আমি ওটার লিঙ্ক এই আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশনে তোমরা প্লেলিস্ট পুরোটাই পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে দেখতে পারো। ওখানে আমি একটা হ্যাশ ফাংশন অথেন্টিকেশন টেকনিক পড়িয়েছিলাম। আমরা অলরেডি জানি, লাস্ট লেকচারেও আমরা কথা বলেছিলাম যে MD5, SHA, HMAC এগুলো কিন্তু সব অথেন্টিকেশন লেভেল অ্যালগরিদম। এখান থেকে আমরা অথেন্টিকেশন করি। মানে অথেন্টিকেশন কনসেপ্টটা কি? আমরা একটা মেসেজ ডাইজেস্ট জেনারেট করি। আমরা যে এটা দেওয়া হয় যে আমাদের ভেরিয়েবল লেন্থ যে মেসেজটা আমরা প্রোভাইড করি এই অ্যালগরিদমে, যেমন আমি একটা ছবিও দেখতে পাচ্ছ যে একটা ভেরিয়েবল লেন্থ একটা মেসেজ আমি প্রোভাইড করেছি, ভেরিয়েবল লেন্থ মেসেজ অফ m বিট প্রোভাইড করেছি, আর আউটপুটে বিনিময়ে আমরা 160 বিট আমরা হ্যাশ ভ্যালু কিন্তু পেয়েছি। এই হ্যাশ ভ্যালু আর হ্যাশিং, এই হ্যাশ ফাংশন ইউজ করে কিভাবে আমাদের এই কনসেপ্টগুলো হয়, এগুলো মোটামুটি আমরা ওই ভিডিওতে দেখেছিলাম, যেখানে এর ডিফারেন্স ছিল মেসেজ অথেন্টিকেশন কোড বা ম্যাকের সাথে, যে হ্যাশ ফাংশন কিন্তু কোনো কি অ্যাজ আ ইনপুট নেয় না। এই যখন আমাদের এই ফাংশনগুলো ডিজাইন করবো, SHA-1 এর পুরো ডিটেলস দেখবো, সেখানে আমরা একটা জিনিসই বুঝবো যে ওখানে কিন্তু আলটিমেটলি কোনো আমাদের কি দিতে হয় না, এটাই ব্যাপার, আর কিচ্ছু নয়। এর পরের বার আমরা যখন HMAC করব তখন আমরা ওই মেসেজ অথেন্টিকেশন যে কোড, যে টেকনিকটা ছিল অথেন্টিকেশন বিট জেনারেট করার, সেখানে আমরা নিশ্চয়ই কি ব্যবহার করে জিনিসটা দেখবো। আমরা অলরেডি দুটো আমরা পরপর আমরা প্লেলিস্টে, আমাদের প্লেলিস্টে দুটো যে অ্যালগরিদম আসছিল, একটা হচ্ছে MD5, একটা হচ্ছে SHA-1, এই দুটোই কিন্তু হ্যাশ ফাংশন বেস ইন অথেন্টিকেশন টেকনিক, যেখানে আমরা ইনপুটে একটা জাস্ট মেসেজ গুলো প্রোভাইড করি, m বিটস এর মেসেজ প্রোভাইড করি, আর আউটপুটে আমরা 160 বিটস হ্যাশ কোড জেনারেট বা এটাকে মেসেজ ডাইজেস্টও আমরা বলতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ যে এতগুলো ভার্সনের কথা আমি এখানে লিখে দিয়েছি, এই ভার্সনগুলো মানে হচ্ছে 1 যেটা আছে সেটা 160 বিটের হ্যাশ কোড জেনারেট করে, আর বাদবাকিগুলো এত বিটের হ্যাশ কোড মানে 224 বিট। যদি তোমরা SHA-224 পড়াশোনা করো, গল্প সব একই থাকবে, SHA-1 কে বেস করে সবকিছু হয়েছে, কোনো চেঞ্জেস নেই, বাট আউটপুটটা তোমরা 224 পাবে। এখানে তোমরা 256, 384 এবং 512 বিট অ্যাজ আ হ্যাশ ভ্যালু তুমি আউটপুট পাবে অ্যালগরিদমটা থেকে, এটাই এখানে বলছে। হ্যাঁ, তার জন্য তো এই যে জিনিসটা বেড়ে গেল 160 বিট থেকে এটা 224, 256 এটা বেড়ে গেল,
তার জন্য ইন্টারনাল কিছু ছোটখাটো চেঞ্জ করেছে, সেটা বড় কথা না, বাট মেজর যে ওয়ার্কিং প্রসিডিওর কিন্তু এই সবগুলোর একটা যদি ভালো করে তোমরা জেনে নিতে পারো, যে আমি SHA-1টা পড়াচ্ছি, SHA-1টা ভালো করে দেখে নিতে পারলে তোমরা এই জিনিসগুলো মোটামুটি সবগুলো পারবে। তো আমি জাস্ট SHA-1টার উপর ফোকাস করবো, বাদ বাকি সব সেম আমি বলে দিলাম। যাদের সিলেবাসে 512, মানে দেখো এতগুলো ভেরিয়েশন মার্কেটে আছে, বাট সিলেবাসে হয় SHA-1 থাকে, SHA-256 থাকে বা SHA-512 থাকে। এই তিনটে অ্যালগরিদম অ্যাকর্ডিং টু সিলেবাস ভ্যারি করে, ইউনিভার্সিটি ভ্যারি করে। তো সেই সূত্রে আমি একটা কথাই প্রথমে বলবো, যে তোমরা যদি SHA-1টা ভালো করে জেনে যাও, তাহলে এই দুটো জানতে খুব অসুবিধা হবে না। জাস্ট হালকা কয়েকটা জিনিস চেঞ্জ আছে, সেই চেঞ্জেসটা হয়তো আমি একটু বলে দিলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। খুব একটা কিছু আহামরি চেঞ্জেস কিন্তু এইগুলোতেও নেই, ঠিক আছে? তো যাই হোক, আমরা মোটামুটি এর ব্লক ডায়াগ্রামটা বুঝে গেছি, যে এখানে আমরা যদি ইনপুট একটা ভেরিয়েবল লেন্থ মেসেজ, যেটা এম বিট, ইট ডাজন্ট আপান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যে আমরা এই যে মেসেজের যে লেন্থটা কিন্তু আমাদের কোনো যায় আসে না, ইটস আ বেসিক ফ্যাক্টর। কি বললাম? মেসেজের লেন্থটা কোনোভাবে আমাদের যায় আসে না। মেসেজের লেন্থ যত বিটেরই হতে পারে, আমাদের দেখার দরকার নেই। এটাই আমাদের গল্প বলেছিলাম কিন্তু বেসিক অথেন্টিকেশন অ্যালগরিদমে। মেসেজের লেন্থ যাই হোক না কেন, আমাদের মোটামুটি আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ আউটপুট কিন্তু জেনারেট করে। এটাই কিন্তু এই ধরনের অথেন্টিকেশন অ্যালগরিদমগুলো এই ধরনেরই কাজ করে যায়, যে আমাদের ইনপুট সাইজ অফ দ্য মেসেজ যাই হোক না কেন, আউটপুট কিন্তু আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ বিটি পাই, যেটা 160 বিটের হ্যাশ কোড, যেটা আমরা লাস্ট লেকচারে মোটামুটি দেখেছিলাম, একটা আইডিয়া পেয়েছিলাম। যারা মোটামুটি দেখুনি MD5 দেখতে পারো, একটা কোনো গ্রাফিক্যাল ভিউ আইডিয়া দিয়েছিলাম, যেখানে আমরা যে একটা যাই মেসেজ দিয়ে হ্যালো দিল, তার এগেনস্টে একটা হেক্সাডেসিমাল ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাই। এখানে সবই আমরা বিটসে যে গল্পগুলো বলা আছে, এগুলো সবই হেক্সাডেসিমালে ডিনোট করি। তাহলে আমরা এখান থেকে পাবে 160 কে যদি তোমরা 8 দিয়ে ডিভাইড করে দাও, 4 দিয়ে ডিভাইড করবে, তাহলে 40 বিটের তোমরা 40খানা হেক্সাডেসিমাল তোমরা বিট পাবে, মানে ভ্যালু পাবে বলতে পারো। তো সেই সূত্রে হেক্সাডেসিমাল ভ্যালু যদি আমরা পেয়ে যাই, 40খানা হেক্সাডেসিমাল ভ্যালু মিলিয়ে কিন্তু হ্যাশ কোডটা আসে। MD5 এ 32 বিট আমাদের 32খানা হেক্সাডেসিমাল ভ্যালু, মানে 128 বিটের আমরা আউটপুট পেতাম। খুব যদি ভুল না বলি, লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম। কিন্তু SHA-1 আমরা 160 বিট কিন্তু আউটপুট এখান থেকে আমরা পাবো। এটাই হচ্ছে বেসিক আইডিয়া বলছে SHA-1। এবার আমরা স্টেপ বাই স্টেপ বুঝে গেলাম ইনপুট এবং আমরা আউটপুট কি পাবো, আর SHA-1 অ্যালগরিদমে পাঠিয়ে আমরা এই জিনিসগুলো পাবো। এটা কিন্তু অথেন্টিকেশন বেস অ্যালগরিদম, মানে অথেন্টিকেশন এর জন্য মেনলি ইউজ করা হয়। গল্পটা ক্লিয়ার হলো। এর অ্যাপ্লিকেশন পরবর্তীকালে অনেক জায়গায় দেখবো। HMAC যখন পড়াশোনা করবো, সেখানেও আমরা SHA-1 এর অ্যাপ্লিকেশন দেখবো। আমরা ডিজিটাল সিগনেচার পড়াশোনা করার সময় কিন্তু SHA-1 এর অ্যাপ্লিকেশন দেখবো, ওখানে ব্যবহার হয়েছে। মানে SHA-1 অ্যালগরিদমটা এতটাই স্ট্যান্ডার্ড অথেন্টিকেশন বেস অ্যালগরিদম, পরবর্তীকালের যে অ্যাপ্লিকেশন অনেক অ্যালগরিদমে ব্যবহার করা হয়েছে, মানে অনেক অ্যালগরিদম বানানো হয়েছে এই SHA-1টাকে নিয়েই বানানো হয়েছে। এটাই ইম্পর্টেন্ট গল্প। তখন আমি জাস্ট আর SHA-1 এক্সপ্লেন করবো না, বলে দেবো যে SHA-1 ব্যবহার করা হচ্ছে, করে এটা পাওয়া যাচ্ছে, ব্যাস আমি এইটুকু বলে দেবো। কিন্তু এই লেকচারে আমরা পুরো SHA-1টা কিন্তু এখানে ধরে ধরে পুরো ডিসকাস করবো। তো নেক্সট যে অ্যালগরিদম শুরু করার আগে যে ফার্স্ট স্টেপ 1টা কি হবে, যেটা সেম আমরা MD5এও আমরা এই গল্পটাই দেখেছিলাম। ফার্স্ট যে স্টেপ 1টায় একদম হুবাহু সেম হবে। কি বলছে সেটাকে আগে একটু বোঝার জন্য আগে আমরা একটা এক্সাম্পল ধরবো, ধরে সেই জিনিসটাকে ভালো করে বুঝবো যে স্টেপ 1-এ গল্পটা কি হচ্ছে। তো স্ক্রিনে আমি দুটো স্টেপ লিখেছি, এটা সেম অ্যাজ ইট ইজ একদম MD5-এ আমরা এই কনসেপ্টটাকেই আমরা ডিসকাস করেছিলাম, যে আমাদের এখানে দুটো স্টেপের মধ্যে একটাই কাজ হচ্ছে, যে মেসেজটাকে আমাদের 512 বিটের মাল্টিপলে নিয়ে যেতে হবে। আমি যে এক্সাম্পলটা আমি MD5-এ দিয়েছিলাম, সেই এক্সাম্পলটাই এখানে দেবো। দুটো স্টেপ মিলে একটা কাজ হচ্ছে, যে আলটিমেটলি উই হ্যাভ টু মেক দ্য মেসেজ আ মাল্টিপল অফ 512 বিট। ঠিক আছে, যেরকম আমি একটা এক্সাম্পল দিই, দুটো স্টেপকে এটা এক্সাম্পল দিলে পুরো ক্লিয়ার হবে তোমাদের। ধরে নাও আমাদের যে মেসেজ সাইজটা আছে, আমি এটা জাস্ট রাফলি বললাম যে আমাদের 1321 বিটের একটা আমাদের মেসেজ সাইজ আমাদের কাছে রয়েছে। মানে যে মেসেজ সাইজটাকে আমি অথেন্টিকেশনে যে হ্যাশ ফাংশনে পাঠিয়ে যে হ্যাশ কোডটা জেনারেট করব বা মেসেজ ডাইজেস্ট জেনারেট করব, যে মেসেজটার উপরে তার মেসেজ সাইজ হচ্ছে 1321 বিটের আছে। তাহলে এইটা কি 512 এর মাল্টিপল? প্রথম প্রশ্ন আগে রাখো। দেখো তোমরা করে দেখতে পারো যে 512কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা 1024 পাবো। আর 512কে যদি আমি 3 দিয়ে গুণ করি, সামথিং অ্যারাউন্ড 1536 পাবো। বুঝতে পেরেছো? দেখো এটা কিন্তু আমাদের কোনোভাবেই মাল্টিপল অফ
512 এর হচ্ছে না। তো এটাকে আমাদের 512 এর মাল্টিপলে কনভার্ট করতে হবে। যারা মোটামুটি লাস্ট MD5 দেখেছো, মোটামুটি একটা আইডিয়া পাচ্ছ কেন করছি। আমি এই লেকচারেও বলবো, চিন্তা নেই, ধরে ধরে কোনো প্রবলেম নেই। তো আলটিমেটলি এটা আমাদের 512 বিটের মাল্টিপলে কনভার্ট করতে হবে, কিন্তু একইবারে করব না। কি করবো দেখো, স্টেপ বাই ধরে ধরে দেখাচ্ছি। দেখো আমাদের 1536, তো আমাদের 1536 আমাদের নিয়ারেস্ট মাল্টিপল অফ আমাদের মেসেজের বিট। আমাদের মেসেজের বিট কি আছে? 1321 বিট। এর যে বড়র দিকটা দেখবে, ছোটর দিকে যাবে না কিন্তু, মানে এর থেকে লোয়ার ভ্যালু নেবে না, আপার ভ্যালু নেবো। তো আপার ভ্যালু কি আছে দেখো, 1536 আছে। দেখো আমি দুটোই করেছি। দেখো তোমাদের এই দুটোকেই দেখতে হবে যে তোমাদের মেসেজের যে বিটটা দেওয়া রয়েছে তার আগে এবং পিছে, তার লোয়ার এবং আপার দুটো ভ্যালু তোমরা ক্যালকুলেট করে পাশাপাশি রাফ ওয়ার্কে দেখলে দেখো যে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 1536। তাহলে আলটিমেটলি কি করব আমরা, 1536 আমাদের নিয়ে যেতে হবে, মানে 1536 এ আমাদের পৌঁছাতে হবে। এই মেসেজের বিট আছে, তো আমাদের কি করতে হবে, কতগুলো এক্সট্রা বিট অ্যাড করতে হবে আমরা এখান থেকে জেনে যেতে পারবো। 1321 কে মাইনাস করলে বুঝতে পারছো এখানে 5, এখানে হচ্ছে 1, এখানে 2, মানে 215 খানা বিট আমার শর্টেজ আছে। কি বললাম, তাহলে মেসেজ সাইজ হচ্ছে আমাদের 1321, আর কতগুলো বিট শর্ট আছে, 215 খানা বিট শর্টেজ আছে টু মেক দ্য মেসেজ আ মাল্টিপল অফ 512। সিম্পল কথা। তো গল্পটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মোটামুটি এখানে 215 খানা বিটের শর্টেজ পাচ্ছি। তো 215 খানা বিটকে ডাইরেক্টলি কি আমি স্টেপ 1-এ অ্যাপেন্ড করবো না, আলটিমেটলি দুটো স্টেপ ধরে এই 215 খানা বিট কিন্তু আমি অ্যাপেন্ড করব। তো স্টেপ 1-এ কি বলছে, আমি পাশে এই জায়গাটা স্টেপ 1টাকে সুন্দর করে আমি লেখার চেষ্টা করছি। তো স্টেপ 1-এ প্রথমেই আমরা 215 খানা বিট অ্যাপেন্ড করছি না, বলছে আমাদের অ্যাপেন্ড করতে হবে 215 খানা বিট। খুব ভালো কথা। এবার এই 215 খানা বিট আমি স্টেপ 1-এ অ্যাপেন্ড করব না, স্টেপ 1-এ 215 মাইনাস 64 বিট করব। মানে স্টেপ 1-এ কতগুলো আমি অ্যাপেন্ড করলাম, 215 মাইনাস 64 করে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা আমি স্টেপ 1-এ অতগুলো বিট অ্যাপেন্ড করব। তার মানে আমরা 151 বিট কিন্তু আমরা অ্যাপেন্ড করব স্টেপ 1। এখান থেকে বড় কথা ক্লিয়ার হলো, এটা নিয়ম। তো স্টেপ 2-তে কি হবে, স্টেপ 2-তে আমাদের রিমেনিং যেটা ছিল, মানে তার মানে এবার ভাবো স্টেপ 1-এ যদি এতটা আমি অ্যাড করে ফেলি, 151 আমি অ্যাড করেছি, তাহলে মানে এটাকে অ্যাড করা হয়ে গেছে। তো অ্যাড করলে কি হলো, তাহলে আমাদের ছিল অরিজিনাল ছিল হচ্ছে 1321 প্লাস 151, এইটুকু আমরা অ্যাড করেছি। তো অ্যাড করলে কি হয়, যদি যোগটা করো বুঝতে পারবে না, এতগুলো বিট তাহলে আমার স্টেপ 1-এ চলে এসছে। তার মানে মোটামুটি আমাদের 1472 বিটস কিন্তু আমাদের সাইজের মেসেজ আমাদের স্টেপ 1-এর পর কিন্তু হয়ে গেছে। আর লেখা ছিল কি, স্টেপ 2-তে দেখো কি লিখেছিলাম উপরে অ্যালগরিদমে, অ্যাপেন্ড 64 বিট টু দ্য আউটপুট অফ স্টেপ 1। স্টেপ 1-এর যে আউটপুটটা পেলাম 1472 বিটসের সাথে আমরা কি যোগ করব, আমরা 64 যোগ করব, মানে 64 খানা বিট আমি কিন্তু অ্যাড করছি। স্টেপ 1-এর আউটপুটের পর আমাদের ছিল হচ্ছে 1472 বিট ছিল, আমি যোগ করলাম, কি করলাম 64 অ্যাড করলাম, করে আমাদের কিন্তু যোগ যদি করে দেখো আলটিমেটলি তোমরা কিন্তু পাবে, এখানে মাইনাস করেছো প্লাস করলেই তোমরা মাল্টিপল 1536 বিট কিন্তু হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা দুটো স্টেপ ধরে কি করলাম, মেসেজটাকে মাল্টিপল অফ 512 বিটে কনভার্ট করলাম। তো এখানে যে বললাম যে বিট অ্যাড করবো, বারবার একটা কথা বলছি, আমরা বিট অ্যাড করব, কি বিট অ্যাড করবো, এবারে প্রশ্নটা রাখি। তো অরিজিনাল মেসেজ যেটা ছিল আমাদের কাছে 1321 বিটের ছিল, ঠিক আছে। তো আমরা ফার্স্ট স্টেপে আমরা কিছু বিট অ্যাপেন্ড করলাম, তার সাথে কি করলাম, কিছু বিট অ্যাপেন্ডটাকে বলা হয় প্যাডিং করলাম। কি বললাম, কিছু বিট প্যাডিং করলাম স্টেপ 1-এ। আমি পাশে লিখছি, এটা স্টেপ 1-এর ডায়াগ্রামটা দেখাচ্ছি। আমি স্টেপ 1 তো বুঝে গেছি যে এতগুলো বিট অ্যাপেন্ড করব। তো আমি করলাম প্যাডিং, কতগুলো করব, 151 খানা বিটকে প্যাড করতে হবে স্টেপ 1। এই যে দেখতে পাচ্ছ 151 লেখা আছে, তার মানেটা কি হচ্ছে, আমাদের ফার্স্ট স্টেপে এতগুলো বিট প্যাডিং করব। কিভাবে করব দেখো, অরিজিনাল মেসেজের পরে মানে রাইট হ্যান্ড সাইডে আমরা প্রথমে 1 বসালাম, তারপরে কি করব, 0, অনন্তকাল 0 লিখতে যাব। কি বললাম, মানে 0, মানে আমরা জিরোর একটা বৃষ্টি তো শুরু করে দেবো। মানে বলতে পারো তোমরা যত ইচ্ছা 0 লেখো, কতক্ষণ লিখবে, যতক্ষণ আমাদের এই 151 খানা ফুলফিল না হয়। তার মানে এখানে কতগুলো বিট আছে, আমি যদি এরকম ভাবে লিখি,
এই ওয়ানের পর প্রথমে ওয়ান, তারপর যত ইচ্ছা জিরো। কত ওই যত ইচ্ছা এটাকে ইনফিনাইট হবে, কতগুলো জিরো লিখবো? আমরা যদি বলতে পারি এখানে একটা তো ওয়ান লিখলাম, তারপরে জিরো লিখবো কতগুলো? 151 খানা জিরো লিখবো। ভালো করে ক্লিয়ার করে নাও, 151 এর বাইনারি বলছি না কিন্তু, 151 খানা টোটাল নাম্বার অফ বিট এখানে থাকবে, ঠিক আছে? টোটাল নাম্বার অফ বিট ভালো করে ক্লিয়ার করে নেবে এই জায়গাটা। তাহলে 151 খানা টোটাল নাম্বার অফ বিট এখানে আমাদের প্যাড করতে হবে। প্রথমে ওয়ান লিখে দিয়েছি, তারপর 150 খানা জিরো আমি লিখবো। তাহলে 150 খানা জিরো আমি এখানে জিরো লিখবো, তাহলে গিয়ে আমাদের 151 খানা বিট হয়ে গেল। এটাকে আমি জুড়ে দিলাম। তাহলে এইটা জোড়ার পর তাহলে আমাদের স্টেপ ওয়ান কমপ্লিট। তার মানে আমাদের স্টেপ ওয়ানের টোটাল যে এখন মেসেজের লেন্থ কি হয়ে গেছে, 1472 খানা বিটের আমার মেসেজের লেন্থ কিন্তু হয়ে গেছে। প্লাস এটা স্টেপ ওয়ানের যে আউটপুটটা পাবো, তার মধ্যে স্টেপ টু এর জাস্ট সিম্পল কি করবো, জাস্ট 64 অ্যাড করে দেবো। এইটা হচ্ছে আমাদের স্টেপ টু এর গল্প হবে, যেটা আমরা স্টেপ ওয়ান থেকে আউটপুট পেয়েছি, তার সাথে আরো আমরা কি করব, 64 বিট আমরা প্যাড করে দেবো। এবার তোমরা বলবে স্যার 64 বিট যখন প্যাডিং করব এই জায়গাটায়, মানে সেকেন্ড স্টেপে, তখনও কি স্যার ওয়ানের পর আমরা সব জিরো দেবো, মানে ওয়ান লিখে তারপর 63 কাটা জিরো? বলে না, ওরকম কিছু বলা নেই, সেরকম ভাবে কিছু খোলস করে বলা নেই কোনো জায়গায়। তো আমরা ধরলাম আমরা এখানে 64 খানে এরকম জিরো আমরা এখানে লিখে দেবো, মানে 64 টাইমস জিরো। ভালো করে ক্লিয়ার করে নেবে, 64 টাইমস জিরো আমরা এখানে লিখবো। এখানে আমরা 150 টাইমস জিরো লিখবো। ওয়ানের ওয়ান তো একবার লিখছি, তারপর 150 টাইমস জিরো লিখে আমরা প্যাডিং করছি, মানে মেসেজের লেন্থটা আমরা কনভার্ট করছি মাল্টিপেল অফ কিসে, মাল্টিপেল অফ আমরা 512 বিটের মাল্টিপেলে নিয়ে যাচ্ছি। কেন? আমরা মোটামুটি এর স্টেপ থ্রিতে দেখলেই মোটামুটি বুঝতে পারবো অ্যাকচুয়াল আমাদের যে সার যে ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা স্টেপ থ্রিতে পরের গল্প দেখবো, দেখেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আমরা কেন আমরা এই 512 মাল্টিপেলে নিয়ে যাচ্ছি। কি বললাম বুঝতে পেরেছো আইডিওলজিটা? চলে আসি এর পরের গল্পটা দেখি। এই দুটো স্টেপ হয়ে যাওয়ার পর স্টেপ নাম্বার থ্রিতে কি করা হয় দেখো। এখন আমাদের মেসেজের সাইজ কি, মাল্টিপেল অফ 512 বিট, খুব ভুল না বললে হচ্ছে আমাদের 1532, খুব ভুল না বললে 1536 বিট এখন আমাদের মেসেজ সাইজ। মানে প্রথম দুটো স্টেপ হয়ে যাওয়ার পর এখন আমার মেসেজ সাইজ হচ্ছে 1536। এবার এইটাকে যদি আমি 512 দিয়ে ভাগ করি, দেখো কত হচ্ছে, দেখো 3 দিয়ে আমার অ্যান্সার আসছে, মানে কোশ্চেনটা মানে ভাগ ফলটা আমার 3 আসছে নর্মাল করলে। তার মানে কি গল্প বুঝলাম? তার মানে আমরা তিনটে ব্লকে মেসেজটাকে ডিভাইড করলাম, প্রত্যেকটি ব্লক সাইজ হচ্ছে 512 বিট করে, 3 ব্লক, অ্যান্ড পার ব্লক সাইজ যদি বলতে পারো সাইজ হচ্ছে আমাদের 512 বিট করে। এটাই এখানে মেন গল্প বলছে। স্টেপ থ্রিতে আমরা মেজর ওয়ার্কিংটাকে আমরা ডিল ডান করে ফেলি, যেখানে মেসেজটাকে যখন আমরা 512 বিটের মাল্টিপলে কনভার্ট করলাম, তারপর আমরা কি করব, আমাদের মেসেজটাকে আমরা ব্লকসে ডিভাইড করব, 512 বিটের ব্লকস। তাহলে যেহেতু আমাদের মেসেজ সাইজ হচ্ছে 1536, আমি 512 দিয়ে ভাগ করলেই বুঝতে পারবো আমার কতগুলো ব্লক লাগছে। তাহলে আলটিমেটলি আমার তিনটে ব্লকে ডিভাইড হলো অফ 512 বিট। মানে এখান থেকে একটা গল্প ক্লিয়ার হলো, ব্লক সাইজ সবসময় এটা ফিক্সড। ইন দিস MD5ও তাই ছিল, SHA-1 বা SHA-এর এর পরের ভেরিয়েশন গুলো হতে পারে মেসেজের সাইজটা হয়তো বাড়িয়েছে, সেটা ওটা হতে পারে চেঞ্জেস, কিন্তু এই SHA-1 এ মোটামুটি ব্লক সাইজও কিন্তু তোমার ফিক্সড 512। মানে মেসেজ থেকে আমরা ব্লকসে ডিভাইড করলাম, 512 বিটের এক একটি ব্লক থাকবে। এবার আমরা কি হবে, এবার আমরা ওর ইন্টারনাল ব্লক ডায়াগ্রামে যাবো, যে ভেতরে কি কাজ হচ্ছে। কি বললাম ক্লিয়ার হচ্ছে? ভেতরে ইন্টারনালি কি কাজ হচ্ছে, এর ভেতরে আমরা যাবো এই 512 বিটের ব্লকে কি কাজ হচ্ছে তার পুরো ইন্টারনাল স্ট্রাকচার কিন্তু আমরা দেখবো। তাহলে আমরা কনসেপ্টটা কিভাবে একটু ভিজুয়ালাইজ করতে পারি, যে আমাদের মেসেজটা আমরা ওই মোটামুটি 1321 কে না ধরে এবার আমরা একটা জেনারেল মেসেজের গল্প বলি, যেটার আমাদের স্টেপ 2 এর পর সাইজ হয়ে গেছে মাল্টিপল অফ 512 বিট। তাহলে মোটামুটি আমরা 512 বিটকে আমরা কিসে ডিভাইড করলাম, অরিজিনাল মেসেজটাকে, যে মেসেজটা রয়েছে আফটার প্যাডিং, আমরা ব্লকসে ডিভাইড করছি। তাহলে আমাদের মোটামুটি ব্লকসে ডিভাইড করা মানে কি, মোটামুটি প্রত্যেকটা ব্লক সাইজ হচ্ছে 512 বিট করে, খুব ভুল না বললে এভরি ব্লক সাইজ
হচ্ছে আমাদের 512 বিট করে, এরকম আমরা এন খানা ব্লকসে ডিভাইড করব, বুঝতে পেরেছো? এন খানা ব্লক, স্বাভাবিক কথা, যেহেতু আমরা লেন্থটা জানি না বলে বলছি এন খানা ব্লকস হতে পারে, ব্যাস গল্প শেষ হয়ে গেছে। আমি এখানে n-1 এন জাস্ট একটা জিনিস অ্যাড করে দিলাম, দেখতে শুনতে ভালো লাগবে যে আমাদের 1 থেকে নিয়ে আমাদের এন খানা ব্লক রয়েছে, সেই হিসেবে মতন এন এর আগে n-1 খানা ব্লক এখানে রয়েছে, ব্যাস গল্প শেষ। এইবার আমরা কি করব, ইন্ডিভিজুয়াল ব্লকগুলো আমাদের যে এসএইচ এর যে আমাদের প্রসেসিং অ্যালগরিদম বলতে পারো, যে এসএইচ এর যে ইন্টারনাল অ্যালগরিদম যেটাকে বলতে পারো এসএইচ, এরকম তুমি এসএইচ এ পড়ছি, আমরা তো বলতে পারবো না, এটা বলতে পারো যে আমরা আলটিমেটলি এর আগে এটা প্রি প্রসেসিং করলাম, এটা এসএইচ এর অ্যালগরিদম না, আমরা এর আগে যে কাজগুলো করলাম এটা এসএইচ কে দেওয়ার জন্যই কাজটা করেছি। এই যে মেসেজটার সাইজগুলোকে আমরা 512 বিটের মাল্টিপলে নিয়ে গেলাম, তারপরে ব্লকসে ডিভাইড করলাম, এই জিনিসগুলোকে বলা হয় প্রি প্রসেসিং বলা হয়। তাছাড়া আরেকটা প্রি প্রসেসিং করানো হয়, ওটাও আমি বলবো, এখন চিন্তার বিষয় নেই। এগুলোকে বলে মানে এসএইচ কে অ্যালগরিদমে ইনপুট দেওয়ার জন্য এই জিনিসগুলো আমরা করছি। তাহলে গল্পটা কি, আমরা মেসেজটা ব্লক বন্ধ করে মানে মেসেজটাকে ব্লকে বানিয়ে আমরা এসএইচ এ যেটা আছে SHA-1 অ্যালগরিদমে এই 512 বিটের ব্লক 1টাকে দিলাম, ভালো কথা। তাছাড়া এখানে আমাদের কিছু কনস্ট্যান্ট টার্ম দিতে হয়, কি বললাম, কনস্ট্যান্ট টার্ম। আমরা এটা এতেও দেখেছিলাম, MD5-এও দেখেছিলাম, এটা অনেক বইতে বলা হয় ইনিশিয়াল ভেক্টর আইভি নামেও জানা যায়, ঠিক আছে? এই কনস্ট্যান্ট টার্মটা কত বিটের দিই, 160 বিটের কনস্ট্যান্ট কিন্তু এখানে প্রোভাইড করা হয়। ব্লক 1 কে প্রসেস করার জন্য 512 বিটের মেসেজ দিচ্ছি আমি, মানে ব্লক দিচ্ছি, ওটা মেসেজ ধরতে পারো। আর আমাদের কনস্ট্যান্ট টার্মটা প্রোভাইড করা হয় SHA-1। তার মানে দুটো জিনিস গল্প বুঝলে, আমরা গত লেকচারে বলছি, মানে গত স্লাইডে আমরা একটা জিনিস বুঝলাম যে SHA-1 এ যে ভেরিয়েবল ইনপুট দেখতে পাচ্ছ স্ক্রিনে, ভেরিয়েবল ইনপুট মেসেজ যে লেন্থ বিট, এটা যে একটা গ্লোবাল আমরা একটা ব্লক ডায়াগ্রাম, বাট এটা কি আমরা স্পেসিফিক করে আমরা পরের পেজে দেখলাম যে গল্পটায় কি দেখছি, যে এখানে কিন্তু আমরা শুধু এই ব্লকটা প্রোভাইড, মানে ব্লক মানেই মেসেজ ধরতে পারো তোমরা। তাহলে অ্যাকচুয়ালি SHA অ্যালগরিদম দুটো জিনিস নেয়, কি বললাম, দুটো জিনিস নেয় SHA-1 অ্যালগরিদম। একটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট একটা টার্ম বলতে পারো যেটা 160 বিটের, বা ইনিশিয়াল ভেক্টর বলতে পারো, অনেক বইতে বাফার বলে, যা ইচ্ছে আমরা পরবর্তীকালে দেখবো, চিন্তার বিষয় নেই। তাহলে আমরা প্রথমে এইটাকে প্রোভাইড করছি, তার সাথে 112 বিট প্রোভাইড করলাম। তার মানে গল্পটা এই সব জায়গায় সেম হবে। তাহলে সবগুলো আমি এখানে ড্র করে নিই আগে। তো এই SHA অ্যালগরিদমটি প্রত্যেকটি ব্লকের জন্য আমাদের একই থাকবে মোটামুটি, মানে প্রত্যেকটি ব্লক আমাদের SHA অ্যালগরিদমে যাবে, তার বিনিময়ে একটা আউটপুট জেনারেট করবে, যেটা কিনা আমাদের 160 মানে 160 বিটের একটা আউটপুট কিন্তু প্রত্যেকটি ব্লকের জন্য জেনারেট হবে। তার মানে বুঝতে পারছো, এটা হচ্ছে 160 বিট, এটা হচ্ছে 160 বিট, প্রত্যেকটি ব্লকের জন্য 160 বিট কিন্তু আমাদের আউটপুট জেনারেট হবে। এবার গল্পটা তোমরা মনে মনে ভাববে যে স্যার আমাদের এখানে এনখানা ব্লক হলে এনখানা 160 বিট আউটপুটে আসবে, তো আপনি তো বলেছিলেন শুধু 160 বিট আসবে। গল্পটা মনে পড়ছে? এখানে গল্পটা ভালো করে ভাবো যে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের SHA-1 অ্যালগরিদম কিন্তু আমাদের 160 বিটের আউটপুট দেয়, বাট আপনি এখন বললেন যে একটা মেসেজকে আমরা ব্লকসে ডিভাইড করছি 512 বিটের, প্রত্যেকটি ব্লক SHA-1 অ্যালগরিদমে প্রোভাইড, মানে SHA-1 যে অ্যালগরিদমে আমরা ইনপুট দিচ্ছি তার সাথে কিছু কনস্ট্যান্ট টার্ম দিচ্ছি, দিয়ে আমরা প্রত্যেকটি ব্লকের জন্য আমরা 160 বিট পাচ্ছি। তাহলে গল্পটা কি হলো স্যার, বুঝতে পারলাম না, তাই তো? গল্পটা কি হচ্ছে স্যার, এখানে কোনোভাবে আমরা বুঝতে পারলাম না যে এখানে 160 বিটের প্রত্যেকটি ব্লকের যদি আউটপুট আসে তাহলে এখানে তাহলে এন খানা 160 বিট হয়ে যাবে, তাহলে 160 ইন্টু এন হয়ে যাবে তাহলে আপনার কথা হিসাবে, কিন্তু এটা তো না, আমাদের তো 160 বিটই আউটপুট আসার কথা। তাই জন্য কি করলো ভালো করে ভাবো, এই প্রথম যে কনস্ট্যান্ট টার্মটা আমাদের প্রোভাইড করেছিলাম সেটা 160 বিটের, এখানে যে দেখো এই ব্লক থেকে যে আউটপুট পেলাম সেটাও 160 বিট, তাহলে এই যে ফার্স্ট ব্লকের যে আউটপুট সেটা হয়ে যাবে সেকেন্ড ব্লকের কনস্ট্যান্ট টার্ম। ক্লিয়ার হলো? এখান থেকে বড় একটা গল্প ক্লিয়ার হচ্ছে। দেখো ফার্স্ট ব্লকের আউটপুট হয়ে গেল সেকেন্ড ব্লকের কনস্ট্যান্ট টার্ম, সেকেন্ড ব্লকের আউটপুট হয়ে গেল থার্ড ব্লকের কনস্ট্যান্ট টার্ম, থার্ড ব্লকটা এরকম আউটপুট হয়ে যাবে ফোর্থ ব্লকের কনস্ট্যান্ট টার্ম হয়ে যাবে। সেরকম আমাদের n-1 ব্লকের যে কনস্ট্যান্ট টার্মটা হয়ে যাবে আমাদের n-2 এর আমাদের মানে আউটপুটটা হয়ে যাবে n-1 এর কনস্ট্যান্ট টার্ম। সেই সূত্রে গেলে দেখো n-1 এর
যে আউটপুটটা পেলাম, ব্লকের আউটপুটটার আমাদের হয়ে যাবে nth ব্লকের আমাদের কনস্ট্যান্ট টার্ম হিসাবে আমরা ইনপুট প্রোভাইড করলাম। তাহলে মানে কি একটা ব্লকের আউটপুট যে 160 বিট, সবসময় SHA অ্যালগরিদম 160 বিট জেনারেট করে। তাহলে ফার্স্ট ব্লকের যে আউটপুটটা চলে গেল আমাদের সেকেন্ড ব্লকের কনস্ট্যান্ট টার্ম হিসেবে, মানে আমরা প্রথম ব্লকের একটা ফিক্সড কনস্ট্যান্ট টার্ম আমরা লিখবো। এটা 160 বিট যে কনস্ট্যান্ট টার্মটা আছে আমি এখানে লিখে দেখাবো, চিন্তার বিষয় নেই। এটা কিভাবে দেওয়া হয় সেটা আমি এর পরেই দেখাবো, বলবো, কোনো গল্প নেই, ঠিক আছে, কোনো চিন্তা নেই। তো প্রথম তো এইটুকু বুঝলাম, ফার্স্ট যে ব্লকের একটা কনস্ট্যান্ট টার্ম আমাদেরকে শুরু করার জন্য প্রোভাইড করি। এবার প্রথম ব্লকে যে আউটপুটটা পেলাম সেটা আমাদের চলে গেল সেকেন্ড ব্লকে অ্যাজ এ ইনপুট প্রোভাইড করা হলো, কোথায়, তার কনস্ট্যান্ট টার্মে। তাহলে প্রত্যেকটা এই SHA-1 অ্যালগরিদম তো কনস্ট্যান্ট আর মেসেজ নেয়, এটুকু তো ক্লিয়ার হয়ে গেল। তো ফার্স্ট ব্লকের যে আউটপুট সেটা সেকেন্ড ব্লকের কনস্ট্যান্ট টার্ম হিসেবে চলে গেল, সেকেন্ড ব্লকের আউটপুট থার্ড ব্লকের কনস্ট্যান্ট টার্ম হিসেবে চলে গেল। এই করতে করতে nth ব্লকের আউটপুট হয়ে গেল n-1 ব্লকের আউটপুট হয়ে গেল nth ব্লকের কনস্ট্যান্ট টার্ম দিয়ে। যে nth ব্লক থেকে যে আউটপুটটা বেরাচ্ছে সেটা হচ্ছে ফাইনাল আমাদের 160 বিটের মেসেজ ডাইজেস্ট বলতে পারো, বা আমাদের হ্যাশ ভ্যালু বলতে পারো, যা ইচ্ছা বলতে পারো। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল 160 বিটের অথেন্টিকেশন কোড বলতে পারো, যা সিম্পল যদি বলি তাহলে পুরো ক্লিয়ার হলো। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি মোড, কিভাবে এই গল্পটা কাজ হয়। এর যে মোডগুলো আমরা মোটামুটি বেসিক, যখন আমরা ইনক্রিপশনের বেসিক কনসেপ্ট পড়াশোনা করতাম আমাদের লেকচারে তোমরা গেলেই বুঝতে পারবে, আমাদের অনেকগুলো মোড ছিল, ইলেকট্রনিক কোড বুক মোড, তারপর হচ্ছে এটা চেনিং মোড, এরকম মোড আমাদের অনেক পড়েছে। অনেক মোডে আমাদের অ্যালগরিদম ডিজাইন হয়, ফিডব্যাক মোড, আউটপুট ফিডব্যাক মোড, চেনিং আউটপুট ফিডব্যাক মোড, এরকম অনেক কিছু ছিল। এগুলো অলরেডি আমাদের লেকচারে আছে। যারা বেসিক স্ট্রাকচারগুলো এখনো জানো না, আমাদের এই ডিসক্রিপশনে ভিজিট করো, করে এই জিনিসগুলো দেখো। ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়ার আছে, আমাদের ক্রিপ্টোগ্রাফি এবং নেটওয়ার্ক সিকিউরিটি প্লেলিস্টের লিঙ্ক আছে, গিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা অ্যাকচুয়ালি সেই চেনিং মোডে কাজ করছে, যে একটা ব্লকের আমাদের আউটপুট অন্য একটি ব্লকের ইনপুট হিসেবে কাজ করে। হ্যাঁ, এবার গল্পটা বলবে স্যার এটা ডাইরেক্টলি দিয়ে দেওয়া হয়, এটা যখন আমরা প্রসেসিং করবো তখন আমরা বুঝবো যে ডাইরেক্টলি দেওয়া হয় কি দেওয়া হয়, এটা পরে বুঝবো। বাট এইটুকু বুঝে নাও যে SHA-1 এর আউটপুট যেটা আসছে সেটা কিন্তু, মানে আমাদের ফার্স্ট ব্লকের আউটপুট যেটা আসছে এটা সেকেন্ড ব্লকে অ্যাজ আ ইনপুট প্রিন্ট হচ্ছে। এটা কোথায়, এটার কনস্ট্যান্ট টার্ম হয়ে যাচ্ছে। আমি সিটি লিখলাম তখন সেটা সেকেন্ড ব্লকের কনস্ট্যান্ট টার্মের জায়গাটায় এই 160 বিটটা বসিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে যেটা দেখতে পাচ্ছ, প্রথমে তো একটা ফিক্সড দেওয়া হয়, এটা কোনো গল্প নেই, এটা কোথা থেকেও আসছে, এটা ফিক্সড আমরা প্রোভাইড করছি, মানে অ্যালগরিদম শুরু করার জন্য অ্যাজ আ আমরা প্রোগ্রামার আমরা দিয়ে দিচ্ছি। তারপরের গুলো কিন্তু এর আউটপুট বৃষ্টিতে সব কিন্তু চেঞ্জ হয়ে এরকম ভাবে চলে যাচ্ছে। এই হচ্ছে বেসিকের গল্প। এবার আমরা পরবর্তীকালে এর নেক্সট ফেজে আমরা কি দেখবো, এই যে 160 বিটের যে কনস্ট্যান্ট, ইনিশিয়াল কনস্ট্যান্টটা কিভাবে প্রোভাইড করা হচ্ছে, এবার আমরা এর পরের কনসেপ্টে ভালো করে আমরা দেখবো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 160 যে কনস্ট্যান্ট টার্মটার কথা বললাম, তার আমাদের ইনিশিয়াল ব্লকের জন্য প্রোভাইড করা, সেটা আমাদের স্ক্রিনে লেখা রয়েছে। এই 160টাকে ডাইরেক্টলি প্রোভাইড করা হয় না, এখানে 5খানা বাফার ইউজ করা হয়, 5 বাফার। ঠিক আছে, আমি বলেছিলাম বাফার বলেছিলাম বা ইনিশিয়াল ভেক্টর বলেছিলাম। তো 5টা বাফার অফ সাইজ 32 বিট ধরে নাও, বা বাফার বলতে পারো, রেজিস্টার্সও বলতে পারো। তোমরা রেজিস্টারের কনসেপ্ট মোটামুটি জানো, বা বাফার, এগুলো মোটামুটি টার্মস গুলো তোমরা কম্পিউটার সায়েন্সে অনেক জায়গায় ব্যবহার করেছো, নতুন কিছু ব্যাপার না। তো 5টা বাফার অফ সাইজ 32 বিট। এবার তোমরা যদি গুণ করো 32 ইন্টু 5 করো, তাহলে দেখো 160 বিটের কিন্তু গল্প হয়ে যাচ্ছে। ওরা একবারে 160 বিটের গল্প বলেনি, এখানে 5টা ভেরিয়েবল ধরে নাও, প্রত্যেকটি ভেরিয়েবলের সাইজ হচ্ছে 32 বিট করে। আর এখানে যে এই ভ্যালুগুলো হচ্ছে সেই কনস্ট্যান্ট ভ্যালুগুলো প্রোভাইড করা হয় ফর দ্য ফার্স্ট টাইম। এগুলো সবই হেক্সাডেসিমাল ভ্যালু, প্রথমে বলে দিই, দিস আর অল হেক্সাডেসিমাল ভ্যালু। আর তাহলে বুঝতে পারছো এখানে 32 বিটে, তাহলে হিসাব মতন 8খানা হেক্সাডেসিমাল ভ্যালু দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, 67452301। তাহলে 8 ইন্টু 5 হচ্ছে 32, সরি 8 ইন্টু 5 বললাম আমরা, অ্যাকচুয়ালি এখানে 8 ইন্টু 4 হবে 32, 5 না, 5 বাফার বলে আমি ভুল করে মাল্টিপ্লাই 5 দিয়ে করেছি। 8 ইন্টু 4 হচ্ছে 32, এটা 8খানা এখানে ডিজিট আছে এক্সট্রা ডেসিমাল, যেটা 4 দিয়ে 1 হেক্সাডেসিমাল ইজ ইকুয়াল টু 4 বাইনারি বিটস আমরা জানি। তো 4 দিয়ে গুণ করলে আমরা মোটামুটি এখানে আলটিমেটলি 32খানা বিট আমরা দেখতে পাবো। তাহলে আলটিমেটলি এ বি সি ডি ই এগুলো হচ্ছে বাফার বলতে পারো বা ভেরিয়েবল, তোমাদের যেটা মনে হবে
তোমরা সেই কথা বলতে পারো, কোনো মাথার দিব্যি নেই। তো চারটে, এখানে 5টা আমাদের ভেরিয়েবল বা বাফার রয়েছে, প্রত্যেকটি বাফার সাইজ 32 বিট এবং তার সঙ্গে গুণ করলে 5 দিয়ে, তাহলে আমরা মোটামুটি 5 ইন্টু করলেই আমরা 160 বিট টোটাল। ইনিশিয়াল কনস্ট্যান্টটা, এই জন্য এটাকে বলা হয় ইনিশিয়াল ভেক্টরও, অনেক সময় অনেক বইতে তোমরা দেখবে বলা রয়েছে। এর আরেকটা টার্ম বলে দিচ্ছি, তোমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারো, বা এটা অনেক বইতে লেখা থাকে ইনিশিয়াল ভেক্টর বা আইভিও অনেক সময় বলা থাকে। ভেক্টর কতটার মানে দিস আর দ্য অ্যারে অফ ভ্যালুস, ঠিক আছে, বা এখানে ভ্যালুস যেগুলো আমরা প্রোভাইড করছি আমাদের প্রথম ব্লকের যখন SHA-1 অ্যালগরিদমে ঢুকছে তখন আমাদের ইনিশিয়াল এই ভ্যালুগুলো প্রোভাইড করা হচ্ছে। এই হচ্ছে বেসিক গল্প। তো এই ডায়াগ্রামটা এখন আমরা বুঝবো, খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম আমাদের কিন্তু নেক্সট ফেজে চলে আসলো, যেখানে আমরা অ্যালগরিদমের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝে গেছি। এখন আমরা SHA-1 এর ভেতরে ঢুকছি, মানে ওই যে SHA-1 কথাটা যে আমরা উপরে লিখেছিলাম তার ভেতরে কি কাজ হচ্ছে সেটাই কিন্তু আমরা ঢুকবো। এই যে উপরে দেখতে পাই তোমরা SHA-1, এই যে ব্লকটার মধ্যে, এই ব্লকটার মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেই গল্পটা কিন্তু আমরা এই ছবিটায় আমরা ক্লিয়ার করব। বুঝতে পেরেছো? তাহলে ভালো করে এখন দেখো গল্পটা কিভাবে কি আসছে। আমরা অ্যাজ আ ইনপুট প্রোভাইড করছি, বলেছিলাম কি আমরা ইনপুট প্রোভাইড করছিলাম 512 বিটের ব্লক, আর আমরা কি বলেছিলাম ইনিশিয়াল ভেক্টর ধরে নাও, আমি এখান থেকে আমি এটাকে ইনপুট প্রোভাইড করলাম, আমাদের ইনিশিয়াল ভেক্টর বা বলতে পারো 160 বিটের কনস্ট্যান্ট ফর দ্য ফার্স্ট ব্লক বলছি। দেখো আমরা একটা ব্লক বুঝলে আমরা সবগুলো, মানে ফার্স্ট ব্লকের জন্য যদি বুঝে যাই তাহলে মোটামুটি সব বুঝে যাবো। তো কনস্ট্যান্ট টার্ম সিটি লিখে দিলাম। তো প্রথমে কি হয়, এই 512 বিটের ব্লকটা একটা মেসেজ শিডিউলিং অ্যালগরিদম বলতে পারো, বা আমরা সিম্পল কথায় আমরা MD5-এও দেখেছিলাম যে আমাদের এই 500 বিটের ব্লকটাকে ফার্দার আমাদের 16খানা ওয়ার্ডসে ডিভাইড করা হয়, যেটা 32 বিট ইচ। ভালো করে ক্লিয়ার করে নাও, 16খানা ওয়ার্ডসে ডিভাইড করা হয় যেটা কিনা 32 বিট ইচ। সিম্পল কথা বলতে পারো, এরকম একটা অ্যারে নিয়ে নাও, ঠিক আছে, আমাদের অরিজিনাল মেসেজটা কি করলাম 16 ভাগে ডিভাইড করলাম, 16 খানা এরকম ভাগে ডিভাইড করলাম, 0 থেকে শুরু করলে একটা অ্যারে নিয়ে নাও 3, এটা আমরা আমার 15। তাহলে প্রত্যেকটি এই যে অ্যারের প্রত্যেকটি সেলে আমাদের 32 খানা বিট করে ভ্যালু আছে। তাহলে করে দিতে পারো যে 16 ইন্টু 32 যদি করো তোমরা কিন্তু 512 পেয়ে যাবে। তার মানে আমাদের 16খানা ওয়ার্ডসে ধরে নিতে পারো আমাদের ডিভাইড করা হয় এই 500 বিটের মেসেজটাকে, ঠিক আছে, ক্লিয়ার করে নাও। 500 বিটের ব্লকের মেসেজটাকে মেসেজ শিডিউলিং অ্যালগরিদম কি করে, এর মধ্যে দাঁড়িয়ে এই 500 বিটের মেসেজটাকে 16খানা 32 বিটের মেসেজে ডিভাইড করে, এবং তাদের নামগুলো কি দেয় জানো, W0 থেকে W1 W2 এই করতে করতে আমরা W15 অব্দি মেসেজটা ডাইরেক্ট আমরা ডিভাইড করেই পেয়ে গেলাম, গল্প শেষ হয়ে গেল ফার্স্ট ফেজ। তারপর দেখো এই মেসেজ শিডিউলিং অ্যালগরিদমটা কোথাও একটা গিয়ে অ্যারো দিয়েছে, এখানে R0 R1 করতে করতে এখানে R79 অব্দি এখানে আমি লিখে রেখেছি। তার মানে কি, তাহলে SHA-1 অ্যালগরিদমের মধ্যে টোটাল আমাদের 80 রাউন্ডস কিন্তু আছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? 80খানা রাউন্ডস আছে। এটাকে বলতে পারো মানে মানে আলটিমেটলি বিগ রাউন্ডস বলতে পারো বা নর্মাল রাউন্ডস বলতে পারো। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমাদের কি হচ্ছে ভালো করে ক্লিয়ার করো যে মেসেজ শিডিউলিং অ্যালগরিদম ফার্দার এই ওয়ার্ডগুলো W0 W1 W2 W3 এই করে করে W79 অব্দি, মানে যেহেতু আমাদের 0 থেকে নিয়ে 79 খানা রাউন্ড আছে, দেখতে পাচ্ছি 0 থেকে 79 খানা রাউন্ড আছে, 80 খানা রাউন্ড আছে SHA-1 অ্যালগরিদমের মধ্যে। প্রত্যেকটা রাউন্ডস এর মধ্যে আমাদের দুটো জিনিস যাচ্ছে। কি কি যাচ্ছে ভালো করে ক্লিয়ার করো। এক হচ্ছে আমাদের ওয়ার্ডটা, মানে আমাদের মেসেজের যে 32 বিট যে আমরা ডিভাইড করে রেখেছি 0 থেকে 15 সেটা যাচ্ছে, ভালো কথা। আর আমাদের প্রথমটার জন্য ইনিশিয়াল ভেক্টর যাবে, তারপর এই রাউন্ডের যে আউটপুটটা অ্যাজ আ ইনিশিয়াল ভেক্টর রাউন্ড 2 এর জন্য ট্রিট হবে। তাহলে এই রাউন্ডের আউটপুটটা R2 মানে R1 এর আউটপুট R2 নেবে, আর এখানে ওয়ার্ডটা নেবে। সেম এর যে আউটপুট জেনারেট হবে R2, তাহলে R2 মানে R2 যে আউটপুট জেনারেট হবে রাউন্ড 2 এর, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি রাউন্ড 2 বলতে রাউন্ড 0 রাউন্ড 1 রাউন্ড 2, আর রাউন্ড 2 এর আউটপুট আবার রাউন্ড 3 কে ফিট করানো হবে, আর W3 মানে সেই ওয়ার্ড 3টা বা মেসেজ নাম্বার এই 3টাকে দেওয়া হচ্ছে। এইভাবে চলতে থাকবে W79, এবং রাউন্ড 79 কি করবে, রাউন্ড
78 থেকে তার আউটপুট নেবে এবং আমাদের W79 তাকে দেওয়া হবে, দিয়ে যে আউটপুটটা বেরাবে সেটা আবার ফাইনাল এই প্লাস সিম্বল যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় অ্যাডিশন মডিউলো উইথ 2^32। এটা হচ্ছে বেসিক মডিউলো কনসেপ্ট, যেটা আমরা MD5-এও বলেছি। আমাদের অরিজিনাল যে ইনিশিয়াল ভেক্টরটা ছিল যেটা আমাদের উপরে লেখা রয়েছে, এটা তো কোথাও একটা কপি রেখে দেওয়া হবে, কোথাও ফেলে দেওয়া হবে না। এই ইনিশিয়াল ভেক্টরের সাথে আমাদের দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনে, এই ইনিশিয়াল ভেক্টরের সাথে আমাদের যোগ হয়ে সেটাই কিন্তু আমাদের ফার্স্ট ব্লকের আউটপুট হয়ে গেল। বুঝতে পেরেছো? তার মানে গল্পটা ভালো করে দেখো, আমি এখান থেকে ফের ক্লিয়ার করছি। এই যে তোমার যে SHA-1 এই যে ব্লকটা ঢুকলো, ঢুকে তার মধ্যে মেসেজ শিডিউলিং অ্যালগরিদমের কাছে গেল, গিয়ে এখানে 70খানা রাউন্ড পারফর্ম হলো, মানে 70খানা রাউন্ড ছিল। এটা মেসেজ শিডিউলিং অ্যালগরিদম। মেসেজ শিডিউলিং অ্যালগরিদম কি করছে, আমাদের 80খানা ওয়ার্ড জেনারেট করে দিচ্ছে প্রত্যেকটি রাউন্ডকে। এই রাউন্ডগুলো গিয়ে যে ইনিশিয়াল ভেক্টরের সঙ্গে যোগ করে তার মানে 160 বিটের আমরা আউটপুট পেলাম, যেটা কিনা পরবর্তীকালের ব্লককে আমি দিয়ে দেবো। ক্লিয়ার হয়েছে? এখান থেকে একটা ভিজুয়ালাইজ ক্লিয়ার, আমি একটা করে জুম করে করে দেখাচ্ছি। এটাই হচ্ছে বেসিক গল্প। আমরা এখান থেকে পেয়ে গেলাম 512 বিটের মেসেজ। আমরা প্রথমে ইনপুট দিলাম কোথায় আমাদের মেসেজ শিডিউলিং অ্যালগরিদম পেলো, ওটাকে ও কি করলো, প্রথমে তো 16 বিট 16খানা ওয়ার্ডে জেনারেট করলো। অ্যাকচুয়ালি প্রথমে ডিভাইড, অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো যে এই মেসেজ শিডিউলিং অ্যালগরিদম আমাকে কি দেবে, আমাকে টোটাল 80খানা ওয়ার্ড জেনারেট করে দেবে। প্রথমে তো 16খানা আমরা এটা জেনারেট করবে 0 to 15, যেটা নর্মাল ডিভাইড করলেই হয়, তোমরা দেখতে পাচ্ছ। 512কে যদি 32 বিট করে এক একটা আমাদের ব্লক, মানে এক একটা হচ্ছে সাব ব্লক বলতে পারো বা ওয়ার্ডের সাইজ বলতে পারো, যদি হয় তাহলে 16খানা এরকম ওয়ার্ড জেনারেট হবে। মানে প্রত্যেকটি ওয়ার্ডের সাইজ যদি 32 বিট করে হয় তাহলে 16খানা এরকম ওয়ার্ড জেনারেট হলো। এটা বেসিক গল্প। তো প্রথম 16খানা রাউন্ডকে দেওয়া যাবে, তারপর রাউন্ডগুলোকে কি দেবো এটা নিয়ে বড় প্রশ্ন, এটা নিয়ে আমরা ডিসকাস করবো, এখানে চিন্তার বিষয় নেই। যে তারপর 16খানা রাউন্ডকে, তারপর যে বাদ বাকি মানে 16 বাদ দিয়ে 80খানা রাউন্ড আছে, 16 5 যা 80 অ্যাকচুয়ালি তোমরা ভাবতে পারো, 16 into 5 is 80 রাউন্ডস। সেই সূত্রে গেলে আমাদের বাদ বাকি যে রয়েছে টোটাল, যেটা 16 মাইনাস করলে বাদ বাকি রাউন্ডস গুলো যে রয়েছে টোটাল মোস্ট প্রবাবলি 64খানা বাদ বাকি যে রাউন্ডকে কি আমি ওয়ার্ড দেবো তার প্রশ্ন মনে আসবে তোমাদের। এখানেই দেখে ক্লিয়ার করবো যে এখানে যে স্যার আমরা প্রথম 0 থেকে 15 তো ডাইরেক্ট দিয়ে দিলাম, আপনি যেটা বললেন, কিন্তু তার পরের গুলোকে কি করে দেবো সেটা আমরা এখান থেকে দেখে নেবো, চিন্তার বিষয় নেই। এবং প্রত্যেকটি রাউন্ডকে এই যাচ্ছে, ফার্স্ট রাউন্ড 0কে আমরা ইনিশিয়াল ভেক্টর, আর এখান থেকে যেটা আমাদের অলরেডি লেখা ছিল, আর W0 যেটা আমাদের মেসেজ শিডিউলিং অ্যালগরিদম বা ফার্স্ট ব্লক বলতে পারে, এটা আমাদের ফার্স্টটা প্রোভাইড করা হলো। যে আউটপুটটা আসবে সেটা রাউন্ড 1কে অ্যাজ আ ইনপুট ভেক্টর হিসেবে ট্রিট করছে, বা আমাদের সেই ABCD এর ভ্যালুটা, ঠিক আছে। এখান থেকে আমরা এই W1টাকে প্রোভাইড করলাম, করে যে আউটপুট পেলাম। এইভাবেই আমাদের 79খানা রাউন্ড হবে। এক একটা রাউন্ডের মধ্যে কি কাজ হচ্ছে সেটা আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। এইবার প্রশ্নটা তোমাদের মনে একটা করে ক্লিয়ার করি যে স্যার আমরা তো W0 থেকে W15 উই ক্যান জেনারেট, W0 থেকে W15 যেটা ডাইরেক্টলি আমরা পেয়ে গেলাম এটাকে ডিভাইড করে। এবং W16 অনওয়ার্ডস কি করে আসছে তার জন্য একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটাই অ্যাকচুয়ালি মেসেজ শিডিউলিং অ্যালগরিদম কাজ করে, সেটাই আমরা দেখবো এখন, চিন্তার বিষয় নেই। তো ফর্মুলাটা আমি তলায় লিখেই দেখতে পাচ্ছ। ধরুন আমি WT জেনারেট করব কোন একটি রাউন্ডের কথা, টি মানে এই ভ্যালুটা, টি এর ভ্যালু দেখে দেখতে উপরে লিখছি, টি মাস্ট বি 0 থেকে লেস দ্যান ইকুয়াল টু 0 থেকে লেস দ্যান ইকুয়াল টু 79, ঠিক আছে। তো এই হচ্ছে টি এর গল্প। টি এর মানে এই রাউন্ডটা, মানে টি এর ভ্যালুটা 0 থেকে নিয়ে 79 অব্দি ভ্যারি করতে পারে। W জেনারেট করার জন্য ফর্মুলাটা হচ্ছে W-16 জর W-14 জর W-8 জর W-3। ধরে নাও আমি W-16 মানে 16th যে রাউন্ডটা আছে, ধরে নাও এখানে কোন একটা জায়গায় 16th রাউন্ড থাকবে, খুব যদি ভুল না বলি। তো 16th রাউন্ডকে তাহলে W-16 প্রোভাইড করবো আমি, ধরে নাও 16 রাউন্ড নাম্বার 16 এটা। তো আমরা মোটামুটি 15 অব্দি তো দিতে পারবো, কোনো অসুবিধার বিষয় নেই, ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। বাট W16টা কি করে জেনারেট করছে এখান থেকে। তো টি এর ভ্যালু আমার কত আছে 16, তাহলে 16 মাইনাস 16 করলে কি হবে, আমরা পেয়ে যাব, করতে পারো কোনো অসুবিধা নেই, মানে W-16 মাইনাস 16, এটা আমি 0 পেয়ে যাব, জট দিয়ে দাও। W মানে W-16 মাইনাস 14, আবার জট সিম্বল দাও, W-16 মাইনাস 8, আবার জর সিম্বল দিয়ে কি করলে, মানে জর করছি আমি অপারেশনটা, 16 মাইনাস 3, তাহলে আলটিমেটলি যদি করে দেখো এটা W0 হয়ে গেল। এটা তোমার আমি ইকুয়াল টু দিলাম না, উপরে জাস্ট লিখে দিচ্ছি,
2 হয়ে গেল, ডাব্লিউ অফ 8 হয়ে গেল, ডাব্লিউ অফ আমার 13 হয়ে গেল। মানে এই এলিমেন্ট গুলোর যদি আমি জর পারফর্ম করি, এই ওয়ার্ড যেটা অলরেডি আমার কাছে সেভ আছে, দেখো এটা কিন্তু সেই ওয়ার্ড অ্যারেটা যেখানে আমাকে 0 থেকে 15 অব্দি সেভ আছে, অলরেডি সেভ আছে আমাদের অ্যারের মধ্যে। তাহলে সেইগুলোকে ম্যানুপুলেট করেই তো আমি পেয়ে যাব। তাহলে অলরেডি যে 15টা আমার উপর আছে, তার মানে আমার 16th অনওয়ার্ডস, যে মানে 16 থেকে শুরু করে যে 79th রাউন্ড অব্দি যে ওয়ার্ডের ভ্যালুগুলো যে জেনারেট করছি, সেগুলো কিন্তু আমার ইনিশিয়াল 0 থেকে 15 উপর ডিপেন্ডেন্ট থাকবে। দেখো 16টা যখন পাবো, তাহলে অবভিয়াস 16টা সেভ করে রাখবো কোনো একটা জায়গায়, তাহলে ওটা 16টাও পরবর্তীকালে লাগবে, কিন্তু মাথায় রাখবে। মানে আমরা এইভাবেই এটাকে জেনারেট করেছি। কিন্তু যখন আমরা ধরে নাও হাইপোথেটিক্যালি বলতে গেলে ডাব্লিউ অফ 79ই ধরে নাও করবো, তখন কি হতে পারে? তখন তো আমাদের সেটা তো আমরা 0 to 15 পাবো না, তারপরেও ওর ভ্যালুগুলোকে ধরে রাখতে হবে, খুব ভুল না বললে। তাহলে আলটিমেটলি প্রত্যেকটা রাউন্ডের যখন আমরা এই ওয়ার্ড গুলো জেনারেট করছি বাই দিস ফর্মুলা, এটাকে কোথাও সেভ করে রাখবো, কেন সেটা পরবর্তীকালে অন্য রাউন্ডের জন্য যখন ওয়ার্ড জেনারেট করবো তখন কিন্তু আমাদের কাজে লাগবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? W16 করার জন্য 0 to 15 লাগবে। যত আমাদের ডাব্লুর ভ্যালু বাড়তে থাকবে, তখন কিন্তু আমাদের এই নতুন নতুন যেগুলো আমরা ফর্মুলা দিয়ে জেনারেট করছি সেগুলোও কাজে লাগবে বলে আমরা ওটাও আমাদের অ্যারের মধ্যে তুলে রাখি। মানে সিম্পল গল্প, ঠিক আছে? মানে আলটিমেটলি তাহলে ভেবে নেবে যে আমাদের যে অ্যাকচুয়াল অ্যারেটা আমাদের কিন্তু 79, তো এর পরের আমি পেজে আমি দেখাচ্ছি, চিন্তার বিষয় নেই। তাহলে এটা যদি সেই আমাদের ডাব্লিউ অ্যারেটা হয়, তাহলে W0 থেকে W15 অব্দি আমরা প্রথমেই আমরা পেয়ে যাবো, কেন কি আমাদের অরিজিনাল মেসেজটাকে যখন আমরা 512 বিটকে আমরা ডিভাইড করি, তাহলে 0 থেকে 15 পাওয়াটা কোনো ব্যাপার না। তাহলে এইগুলো আমরা প্রথম সেলেই আমরা অকুপাই পেয়ে গেলাম। এবার যখন W16টা পেলাম, যখন পেলাম অ্যান্সারটা যেটা আমরা করে পেলাম, তখন আমরা W16টাকেও কিন্তু আমরা এই জায়গাটা ফিল করে ফেললাম। তাহলে আমাদের অ্যাকচুয়াল যে ওয়ার্ড অ্যারেটা, যেটা মেসেজ শিডিউলিং অ্যালগরিদমের কাছে আছে, আমাদের এই SA1 এর মধ্যে যে একটা ইমপ্লিসিট ফাংশন বলতে পারো, বা ওটা একটা ইমপ্লিসিট অ্যালগরিদম বা ফাংশন বলো, তো এর মধ্যে কিন্তু এরকম একটা অ্যারে রয়েছে, যেটা কিনা 0 থেকে নিয়ে 79 খানা লেন্থের অ্যারে। তার মধ্যে প্রত্যেকটি প্রথম তো 0 to 15 আমরা ব্লাইন্ডলি পেয়ে গেলাম, তারপরের গুলো পেতে গেলে আমায় কিন্তু এই ফর্মুলা বেসিস কিন্তু জেনারেট করতে হবে, যেটা আমরা বেসিক ফর্মুলাটা দেখলাম। এই ফর্মুলাটা দেখে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডের ভ্যালু জেনারেট, যেটা আমি সিম্পল বলি ডাব্লিউ অফ 78 বলি, তাহলে আমরা কি করব, ডাব্লিউ অফ 78 মাইনাস 16 করব, আবার জর করব ডাব্লিউ অফ 78 মাইনাস 14 করব, আবার জর করব ডাব্লিউ অফ 78 মাইনাস 8 করব, আবার জর করব ডাব্লিউ অফ 78 মাইনাস 3 করব, এইভাবে যাবে। ব্যাস, যদি এটা সলভ করে তুমি এটা পাবে ডাব্লিউ অফ 62, যেটা অলরেডি 78 আমরা চাইছি। 62 অলরেডি আমাদের অ্যাডেতে ফিল আছে, কোনোভাবে কোনো জায়গায় 62 কিন্তু অলরেডি আমাদের ফিল আছে, 64ও কিন্তু ফিল আছে, কোনোভাবে 64ও ফিল আছে, 70ও কোনোভাবে ফিল আছে আমার, এগুলো অলরেডি জানি, বা 75ও আছে। দেখো আমরা যখনই যেটা জেনারেট করবো তার প্রিভিয়াস এর উপর ডিপেন্ডেন্ট রয়েছে, তখন এই কথাটা বলবে যদি 0 to 16 এর উপর বা 15 এর উপর জেনারেট রয়েছে, তার প্রিভিয়াস ওয়ার্ড গুলোর উপর ডিপেন্ড করে আমরা নতুন কারেন্ট ওয়ান পাচ্ছি। এইটাই হচ্ছে বেসিক অ্যালগরিদম, যেখান থেকে আমরা কি পেলাম, এইবার আমরা পেয়ে গেলাম হচ্ছে কিভাবে আমরা ওয়ার্ড গুলো প্রত্যেকটি রাউন্ডের জন্য জেনারেট করবো বাই দিস ফর্মুলা। আমরা কিন্তু জিনিসটাকে ক্লিয়ার করে দিলাম, হয়ে গেল। এইবার আমরা প্রসিড করবো ইচ অ্যান্ড এভরি রাউন্ডকে আবার জুম করে দেখবো গল্পটা কি হচ্ছে। এইবার আমরা ফের আগের পেজের ছবি চলে আসলাম, যে আমরা এটুকু ক্লিয়ার হয়ে গেছে যে আমরা এক একটা মেসেজ শিডিউলের অ্যালগরিদম দিয়ে যে 80খানা রাউন্ডকে 80খানা ওয়ার্ড জেনারেট করে, আর প্রত্যেকটি ওয়ার্ডের সাইজ কিন্তু 32 বিট করে হবে, হয়ে গেল। এইবার প্রশ্নটা হচ্ছে এই রাউন্ডটাকে যদি ফার্দার জুম করি, করলাম এটা জুম করে পরের পেজে গিয়ে আঁকবো, ঠিক আছে? এই আঁকাটা তো কন্টিনিউয়াসলি এখানে একটা পেজে করতে পারছি না, তো ভেঙে ভেঙে দেখাচ্ছি। জুম করলে গল্পটা কি হয়, রাউন্ড 0কে আমি জুম করে দেখাবো পরের পেজেতে গল্পটা কি থাকবে এর মধ্যে। কি বললাম বুঝতে পেরেছো? রাউন্ড 2কে ফার্দার জুম করে দেখাবো যে গল্পটা কি থাকবে। চলো, তো আমি যখন এই রাউন্ড 0টাকে যদি জুম করলাম, ঠিক আছে, এটা দেখো জুম করার পর আমি দেখতে পাচ্ছি ছবিটা কিছুটা এরকম দেখতে লাগছে। রাউন্ড 0টাকে যখন আমি জুম করলাম, সেই জুমের মধ্যে গল্পটা এরকম দেখতে ঠিক লাগছে। ভালো করে ক্লিয়ার করে আমি ডটেড দিচ্ছি, এটা হচ্ছে সেই জুমের ভার্সনটা। তাহলে এর ভিতরে কি হয়, এই রাউন্ড আর 0র মধ্যে কি হয় ভালো করে ক্লিয়ার করো। রাউন্ড দেখো আমাদের কিন্তু যে বলেছিলাম আগের পেজে যে গ্লোবাল রাউন্ড কতটা ছিল, এই যে তলায় দেখলাম আমাদের টোটাল, এগুলোকে বলে গ্লোবাল রাউন্ডও বলতে পারো বা নর্মাল রাউন্ডও বলতে পারো। এই যে R0 থেকে R79 খানা আমার রাউন্ড ছিল, যেটা গ্লোবাল রাউন্ড, যেটার আউটপুটটা আমাদের কি SHA-1 এর অ্যালগরিদম। এবার ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল রাউন্ডের মধ্যে আবার এখানে একটা বড় ছবি রইল, যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল রাউন্ডের মধ্যে আমাদের আবার
আমাদের 80খানা সাব রাউন্ড আছে, 80 সাব রাউন্ড। তাহলে প্রত্যেকটি আমাদের রাউন্ডের মধ্যে নর্মাল আমাদের 80খানা গ্লোবাল রাউন্ড আছে, আর প্রত্যেকটি রাউন্ডের মধ্যে 80খানা সাব রাউন্ড আছে, যেটা কিনা 4টে গ্রুপে ভাগ করেছি। 4 গ্রুপে। এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল জায়গা, এটা ভিডিওর সব থেকে ক্রিটিক্যাল জায়গা বলে দিলাম আমি। না বুঝতে পারলে ধরে ধরে দেখো, রিভাইন্ড করে করে দেখো যে আমরা এই আমাদের R0-র মধ্যে আবার 80খানা সাব রাউন্ড আছে, যেটা কিনা আমি 4টে গ্রুপে ভাগ করে, দেখতে পাচ্ছ ছবিটা, 4টে গ্রুপ, বা বলতে পারো 80খানা সাব রাউন্ড বলতে পারছো, 80খানা স্টেপসও বলতে পারো, 80 স্টেপসও বলতে পারো, যেটা কিনা আমরা 4টে গ্রুপে ডিভাইড করেছি। বা বলতে পারো তোমরা নর্মালি যদি ক্লিয়ার করে দাও, রাউন্ড জিরোর মধ্যে 80খানা সাব রাউন্ড, যেটা 4টে গ্রুপে ভাগ, এটাকে বলা হয় গ্রুপ 1। দেখতে পাচ্ছ 0 থেকে 19 প্রথম 20টা গ্রুপ 1, তারপরটা হচ্ছে গ্রুপ 2, তারপরটা হচ্ছে গ্রুপ 3, তারপরটা হচ্ছে গ্রুপ 4। কন্টিনিউয়াস ফার্স্ট থেকে ভিডিওটা দেখছো, অনেকক্ষণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেছে, ঘেটে যেতে পারো, রেস্ট নিয়ে নিয়ে দেখো, বুঝতে পারবে। তাহলে গল্পটা কি হলো, R0 একটা রাউন্ড, তার মধ্যে 80খানা সাব রাউন্ড, সেই 80খানা সাব রাউন্ডকে 4টে গ্রুপে ভাগ হয়েছে, দেখতে পাচ্ছ। প্রত্যেক আমরা জানি রাউন্ড 0-কে আমরা W0 দেবো, তাহলে এটা নিয়ে গল্প দরকার নেই। তোমরা যদি এটাকে গ্রুপিং নাও করে ভাবো, নর্মালিও ভাবো, যেখানে 80খানা রাউন্ড আছে আবার, তো প্রত্যেকটা 80খানা রাউন্ডকে আমি W1 দেবো, এটা তো কোনো ব্যাপার না। প্রত্যেকটা 80খানা রাউন্ড বা এটা গ্রুপে যদি করো, গ্রুপেও গল্পটা যে 0 থেকে 19, এটা এর মধ্যে আবার সাব গ্রুপিং করতে পারি। সিম্পল কনসেপ্টটাকে এখন ক্লিয়ার করে নাও যে আমাদের রাউন্ড 0-কে রাউন্ড 19, মানে টোটাল আমাদের এই সাব রাউন্ড যেটা বলছি, তাহলে আমাদের 80খানা সাব রাউন্ড আছে। সেটারও নাম্বারিং কিভাবে করা হয়েছে, 0 থেকে নিয়ে 79 অব্দি, বাট এই 0 থেকে 79 গুলোকে আবার গ্রুপিং করা হয়েছে। গ্রুপে বলছি, নামটা বলার জন্য সিম্পলিটিস করছি, ঠিক আছে। গ্রুপিংটা কেন করছি দেখো, বলার জন্য। তোমরা নর্মাল ভাবো যেটা সাব রাউন্ড 0, মানে সাব রাউন্ড 0 থেকে শুরু করে সাব রাউন্ড 79, এইভাবে ভাবো। এটা ফার্দার গ্রুপিং করা হয়েছে কেন, কেন কি K1T, K2T, K3T আর K4Tর জন্য, এই এটা মেন গল্প। এবং তাছাড়াও একটা গল্প আছে, টোটাল 4টে গ্রুপে ভাগ হয়েছে। কেন গ্রুপে, মানে গ্রুপটা বলছে রাউন্ড 0 থেকে রাউন্ড 19 হচ্ছে গ্রুপ 1, রাউন্ড 20 থেকে রাউন্ড 39 হচ্ছে গ্রুপ 2। কেন গ্রুপিংটা করেছি আমি, এটার কারণটা দেখো, খুব কষ্টের ব্যাপার না। এই গ্রুপিংটা লজিক্যাল কনসেপ্ট, গ্রুপিংটা যে কথাটা বলছি, দ্যাটস আ লজিক্যাল কনসেপ্ট, এর কোনো ফিজিক্যাল কোনো গল্প নেই। লজিক্যালি কেন বলা হচ্ছে, এই শুধু আমাদের এই K1T, K2T, K3T, K4Tর জন্য, কেন কি এটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই কে ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, ভালো করে লিখে দিচ্ছি দেখে নাও, যেটা কিনা ফার্দার আমাদের সাব রাউন্ড গুলোকে প্রোভাইড করতে হয়, কনস্ট্যান্ট ভ্যালু। আমরা যদি প্রত্যেকটি রাউন্ডকে, এই R0-কে তাহলে কি বুঝলে, তাহলে R0-র মধ্যে আমাদের কিন্তু এখানে 80খানা এরকম রাউন্ড আছে, আর প্রত্যেকটি রাউন্ডের মধ্যে তো W0 যে যাচ্ছে, এখানে W1 লিখে যদি দিব, W1 হবে না, প্রত্যেকটা জায়গায় W0 হবে। কিন্তু আমরা যেহেতু ওয়ার্ক করছি, ডিল করছি কি এটা নিয়ে, আমরা W0-কে নিয়ে ডিল করছি না। রাউন্ড 0-কে আমি জুম করছি, রাউন্ড 0 করে W0 যাবে, W কখনোই 1 যাবে না, এটা তো কোনো গল্প নেই। বাট W1, W0 যেটা আছে, মানে ওয়ার্ড নাম্বার 0, সে প্রত্যেকটি এবারে প্রত্যেকটি 80টা রাউন্ড আমরা প্রোভাইড করছি, কোনো অসুবিধা নেই। কিন্তু রাউন্ড 0 থেকে রাউন্ড 19 অব্দি আমাদের K1T বলে একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নাও, যেটা আমি একটু লিখবো তার ভ্যালুটা, এইটাকে প্রোভাইড করা হচ্ছে। রাউন্ড 20 থেকে রাউন্ড 39 K2T, এই কনস্ট্যান্ট টার্মটা প্রোভাইড করা হচ্ছে। যেরকম রাউন্ড 40 থেকে রাউন্ড 59 অব্দি K3T অ্যাজ এ কনস্ট্যান্ট টার্ম প্রোভাইড করা হয়। সেরকম রাউন্ড 60 থেকে রাউন্ড 79 হচ্ছে K4T, একটা কনস্ট্যান্ট টার্ম আছে, সেটাকে আমাদের এখানে প্রোভাইড করানো হয়। তাহলে সে কনস্ট্যান্ট টার্মগুলো যদি তলায় লিখে দেয়, তোমাদের জিনিসটা বুঝতে পারবে যে কি কনস্ট্যান্ট টার্ম আমরা ব্যবহার করছি। তো এই হচ্ছে কনস্ট্যান্ট টার্মস গুলো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথম 20টা রাউন্ডকে, মানে সাব রাউন্ড বলতে পারো, প্রথম 20টা সাব রাউন্ডকে আমরা এই কনস্ট্যান্ট টার্মটা প্রোভাইড করছি। এই কনস্ট্যান্ট টার্ম গুলো কিন্তু হচ্ছে আমাদের 32 বিট স্টেট কনস্ট্যান্ট টার্ম, মাথায় রাখবে। মানে কে এর যে ভ্যালুগুলো, কে এর ভ্যালুগুলো হচ্ছে 32 বিটের কিন্তু ব্যাপার। দেখো, দেখলে বুঝতে পারবে, এখানে আমাদের 8টা হেক্সাডেসিমাল ভ্যালু, 8 × 4 হচ্ছে 32। তো সেই সূত্রে আমাদের 4টে কনস্ট্যান্ট টার্ম আমাদের টোটাল 4টে গ্রুপকে প্রোভাইড করা হচ্ছে। গ্রুপ মানে সে রাউন্ডস গুলো ভাবতে পারো, 0 to 19-কে আমি গ্রুপ 1 ধরছি, 20 থেকে 39-কে গ্রুপ 2 ধরছি, এবং 40 থেকে 59-কে আমি গ্রুপ 3 ধরছি, আর 60 থেকে 79-কে আমি গ্রুপ 4 ধরছি। মানে আমাদের হিসাব মতন 4টে গ্রুপে আমরা লজিক্যালি ডিভাইড করেছি, ফিজিক্যাল ডিভিডেন্স নেই কোনোভাবে।
লজিক্যালি ভাবছি, যেহেতু আমরা চারটে কে এর কনস্ট্যান্ট ভ্যালু প্রত্যেকটি, দেখো এই টার্মসটা কিন্তু প্রত্যেকটি আমরা যে আর 0 ক্ষেত্রে দেখছি, তা আর 1 ক্ষেত্রে সেম। এরকম ব্যাপার না যে আর 0 যখন পড়ছি, আর 0 কে আমরা জুম করে দেখছি যখন গল্পটা, আর 1 এর জন্য সেম হবে, আর 2 এর জন্য সেম হবে, মানে যেটা গ্লোবাল রাউন্ড ছিল তাদের মধ্যেও কিন্তু প্রত্যেকটি রাউন্ডের মধ্যে 80খানা সাব রাউন্ড হবে। আর এইভাবেই স্ট্রাকচার গুলো থাকবে, আমরা ওয়ার্ড গুলো পাঠাবো। যেমন আমি যখন রাউন্ড 1 কে জুম করবো, তখন আমরা চেঞ্জ কি থাকবে, জাস্ট চেঞ্জ থাকবে যে এবিসিডির ভ্যালু গুলো দেখো উপরে দেখতে পাচ্ছ, আমরা অ্যাজ আ ইনপুট আমরা যে আমাদের প্রত্যেকটি এই যে রাউন্ডকে ইনিশিয়াল ভেক্টর প্রোভাইড করেছিলাম, খুব ভুল না বলে দেখো এই যে ইনিশিয়াল ভেক্টর যাচ্ছে, ভালো কথা। তো আমাদের এখানে আমাদের যে মেসেজের যে ওয়ার্ড ভ্যালুটা W0 যাচ্ছে, প্রসেসিং হচ্ছে, হয়ে তার আউটপুট যাচ্ছে, এইভাবে 80খানা রাউন্ড ক্রস করার পর ফাইনাল যে এবিসিডি ভ্যালুটার সঙ্গে যোগ হয়ে 160 বিট কোথায় যাচ্ছে, এই 160 বিট চলে যাবে রাউন্ড 1 এর কাছে। রাউন্ড 0 পর কে থাকে, রাউন্ড 1 থাকে, তাহলে মাথায় রাখবে এই 160 বিট আবার চলে যাবে হচ্ছে রাউন্ড 1 এর কাছে চলে যাবে। আবার রাউন্ড 1 এর মধ্যে একই কাজ হবে, আবার এবিসির ভ্যালু মানে রাউন্ড 1 এর জন্য যে এবিসির ভ্যালুটা, এটা এর যে আউটপুটটা বলেছিলাম, রাউন্ড 0 এর আউটপুটটা রাউন্ড 1 কে দেওয়া হয়। তো রাউন্ড 0 থেকে 160 বিট আউটপুট আসবে, এটা রাউন্ড 1 এর অ্যাজ আ ইনিশিয়াল ভেক্টর হিসেবে ট্রিট হবে। তারপরে গল্পটা সবগুলোই গল্পটা একই রকম গল্প, যে আমরা প্রত্যেকটি SHA-1 অ্যালগরিদম থেকে 160 বিটের ইনপুট আউটপুট পাচ্ছে, যেটা পরের ব্লকে দিয়ে দেওয়া হচ্ছে। রাউন্ডের মধ্যেও কিন্তু একই গল্প, এখানেও কিন্তু একই গল্প। ভাবো এখান থেকে 0 থেকে যে 19, এরও কিন্তু গল্প, মানে 0th রাউন্ডের ভেতরে কি হয়, মানে এটাকে আবার জুম করবো রাউন্ড, এই সাব রাউন্ড 0-র মধ্যে কি হয় সেটা আবার দেখবো। আপাতত এইটুকু গ্লোবাল হলো যে আমাদের যে গ্লোবাল 80খানা রাউন্ড আছে, এক একটা রাউন্ডের মধ্যে আবার 80টা রাউন্ড আছে, মানে এই আর 0-র মধ্যে 80খানা সাব রাউন্ড। এবার এই সাব রাউন্ডের মধ্যে আবার আর 0, এই সাব রাউন্ড 0-র মধ্যে কি আছে সেটা আমরা দেখবো। কিন্তু এইটুকু বুঝলাম যে আমরা এখানে কি কি জিনিস প্রোভাইড করছি সাব রাউন্ড গুলোকে। তাহলে সাব রাউন্ড 0-কে যদি ইনিশিয়ালি ভাবো, সাব রাউন্ড 0 তিনটে জিনিস নেবে, একটা হচ্ছে ইনিশিয়াল পজিশন ভেক্টর হয়ে গেল, একটা হচ্ছে W0 যদি সাব রাউন্ড 0 কথা বলো, ঠিক আছে, আর হচ্ছে K1T। কেন কি আমরা রাউন্ড 0 থেকে রাউন্ড 19 অব্দি আমরা K1T-র ভ্যালু, যেটা কিনা 5A দেখতে পাচ্ছ, এই ভ্যালুটা প্রোভাইড করব। তারপর আবার রাউন্ড 20 থেকে 39 কে এই পরের ভ্যালুটা প্রোভাইড করব, দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা K2T, তারপর কে এরকম আবার ওইভাবে আবার 40 থেকে 59 এর মধ্যে এইটা প্রোভাইড করব, আবার 60 থেকে 79 এটা প্রোভাইড করবো। এই হচ্ছে গল্প। এবার আমরা জুম করব কার উপরে, এবার আমরা জুম করব সাব রাউন্ড 0-র উপরে। দেখো এই সাব রাউন্ড 0-র উপরে আমরা কিন্তু এখন জুম করব। নেক্সট দেখো আমরা গ্লোবাল রাউন্ড জুম করে এই ছবি দেখতে পেয়েছি। এবার আমরা সাব রাউন্ড 0-কে যদি জুম করে আমরা কি দেখবো, এর মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, এখানেই আছে গিয়ে মেন গল্প। এই সাব রাউন্ড 0-কে যদি জুম করি, তাহলেই আমরা মেন গল্প কিন্তু এখন দেখতে পাবো। দেখো এখান থেকে ভালোভাবে ক্লিয়ার করে নাও। তাহলে আমরা এবিসি যে ইনিশিয়াল ভেক্টর, এটা 160 বিটের, যেটা আমরা বলেছিলাম উপরে, আমরা এর আগের পেজে দেখে নিয়েছিলাম, যেটা কনস্ট্যান্ট টার্মস। এটা কোথায় যায়, রাউন্ড 0। এই যে ডটেড রাউন্ডটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্লোবাল রাউন্ড 0 ধরে নাও, আমি নামটা দিলাম, নাহলে গুলিয়ে ফেলবে। এটা সাব রাউন্ড 0, মানে রাউন্ড 0-র মধ্যে আবার 80টা সাব রাউন্ড, তাহলে এটা হচ্ছে সাব রাউন্ড 0 ধরে নাও। দিস ইজ দ্য সাব রাউন্ড। এটাকে আমি যদি পাশে লিখি সাব রাউন্ড 0, এইভাবে ধরে নাও। তো সাব রাউন্ড 0 কি কি নিচ্ছে দেখো, K1T নিচ্ছে, W0 নিচ্ছে, আর এখানে ইনিশিয়াল ভেক্টর। এইবার আমরা এর সাব রাউন্ড 0-কে জুম করলে কি হয়, তার ছবিটা আমরা পরের পেজে দেখবো। তাহলে আমি যদি সাব রাউন্ডটাকে জুম করি, তাহলে ছবিটা দেখতে তার মধ্যে এইটুকু গল্প তোমরা দেখতে পাবে। এই হচ্ছে বেসিক কথা, ঠিক আছে। কি বললাম, সাব রাউন্ডটাকে যদি জুম করি, তাহলে কিন্তু দেখতে পাবে তোমরা এই ছবিটা, আমি যেটা একটু ডটেড করে দিই, এটা জুম ভার্সন। মানে সাব রাউন্ড 0-র মধ্যে এই জিনিসটা আছে, যেটা কিনা পুরো 80খানা রাউন্ডের মধ্যে একই জিনিস আছে, ঠিক আছে। গল্পটা কোনো ব্যাপার না, 80খানা রাউন্ডের জন্য একই জিনিস আছে, কোনো অসুবিধা নেই। তো প্রথমে কি হচ্ছে একটুখানি বলে দিই, তাহলে গল্পটা ক্লিয়ার হবে। তাহলে আমাদের এই সাব রাউন্ড 0 তিনটে জিনিস নিচ্ছে আপাতত, আগের ছবি দিয়ে দেখলাম। W0 K1T আছে কনস্ট্যান্ট, W0 হচ্ছে মেসেজের 32 বিট, এটা 32 বিট নিচ্ছে, এটা 32 বিট নিচ্ছে, আর তার সাথে ABCDE এজ এ ইনিশিয়াল পজিশন ভেক্টর 160 বিট। তাহলে এই সাব রাউন্ডটা ইনপুট নিচ্ছে, দেখো তাই আছে। তাহলে এটা 32, এটা 32, এটা তো এই ছবিটা দেখে বুঝতেই পারছো, ABCD যে ইনিশিয়াল পজিশন ভেক্টর গুলো 32 করে ইনপুট গেল। এইবার এর মধ্যে কিছু ওয়ার্কিং হয়, এখানেই মেন হচ্ছে যে মেন প্রসেসিং হচ্ছে, যেখানে কিনা দেখতে পাচ্ছ ছবিটা মেজর। ফার্স্ট কথা হচ্ছে ABC তিনটে একটা নন লিনিয়ার ফাংশনের মধ্যে যায়। কি বললাম, BCD তিনটে একটা নন লিনিয়ার ফাংশন, এটা কি নাম, নন লিনিয়ার ফাংশনের মধ্যে যাচ্ছে। তার যে আউটপুটটা তুমি পাবে, সেটা আমি
এই যে যোগ করছি এটা কিন্তু অ্যাডিশন মডিউলও, ঠিক আছে, ভালো করে ক্লিয়ার করবে। এই যে এটা জ্বর না, স্কোয়ার বক্সের মাঝখানে প্লাস দেওয়া মানে কখনোই জ্বর ভাববে না। তাহলে আমরা এ বি সি কে এই বি সি ডি একটা নন লিনিয়ার ফাংশনে যাচ্ছে, গিয়ে আমরা যে আউটপুটটা পাচ্ছি এর, সেটা আমরা ই এর সাথে অ্যাডিউলো মডিউলো বলতে পারো, অ্যাডিশন মডিউলো উইথ 2^32 করে যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা কি করছি ভালো করে দেখো। আমার এ কে এর মধ্যে যে 32 বিটকে আমরা লেফট সার্কুলার 5 বিট শিফট করছি, তার ভ্যালুর সাথে আমি এর যে আউটপুটটা মানে ফার্স্ট স্টেপের আউটপুটের সাথে আমি আমরা আবার অ্যাডিশন মডিউলও করছি। তারপর যে আউটপুটটা আসছে সেই আউটপুটের সাথে ডাব্লিউ অফ জিরো, মানে যেহেতু আমরা রাউন্ড সাব রাউন্ড জিরো পড়বো, এটা আমার হয়ে যাবে ডাব্লিউ অফ জিরো। ডাব্লিউ অফ টি মানে হচ্ছে ডাব্লিউ অফ জিরো, আমার যেহেতু সাব রাউন্ড জিরোর জন্য আমি লিখে দিয়েছি ডাব্লিউ অফ জিরো। ডাব্লিউ অফ জিরোর সাথে আমি কি করছি, ফের আমি অ্যাডিউলো মডিউলো করছি, অ্যাডিশন মডিউলো করে যে আউটপুটটা পেলো আমি কে অফ টি, এখানে কে অফ টির ভ্যালু কত হবে অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল, এবং কে অফ ওয়ান টি, কে অফ ওয়ান টির ভ্যালুটা এখানে এর সাথে যোগ হয়ে যে আউটপুটটা পাবো সে আউটপুটটা আমি এতে রাখছি, ভালো করে বোঝো, আউটপুটটা এতে রেখে দিচ্ছি, ভালো কথা। তাহলে এটার ফার্দার নেক্সট রাউন্ড প্রিপেয়ার হচ্ছে, কিন্তু এটা সাব রাউন্ড জিরো কিন্তু কাজ এই অবধি শেষ, মানে এই রাখাটা কেন না রাখলে পরবর্তীকালে আবার নেক্সট সাব রাউন্ড জিরো ওয়ানের জন্য আমরা কাজ করতে পারবো না। মানে সাব রাউন্ড জিরো যখন কাজ কমপ্লিট করে আবার এ বির ভ্যালুটাকে আপডেট করবে, এই আপডেটেড ভ্যালুটা আবার পরের রাউন্ডে যাবে, আফটার ডুইং ফাইনাল এডিশন করে নেবে একবার, করে নিয়ে পরের রাউন্ডে আবার সেম কাজ হবে, সেম কাজটা আবার সাব রাউন্ড ওয়ানে হবে, সাব রাউন্ড টু হবে, এইভাবে 80খানা রাউন্ড হওয়ার পর তাহলে গ্লোবাল রাউন্ড ওয়ানে যাবে। গ্লোবাল রাউন্ড ওয়ানে গিয়ে এই সেম 80খানা এই গল্প একই কাজ করবে, কাজটা একই হবে, বাট কি নন লিনিয়ার ফাংশন সেটাও বলবো, আর কিভাবে কোডিংটা বা স্ট্রাকচারটা আমরা সেটা একটু দেখবো। দেখো এবার বি তে দেখো, এ তো বুঝে গেলাম যে এখান থেকে ফাইনাল যেটা পেলাম সেটা এতে রাখলাম। বি এর ভ্যালু নেক্সট রাউন্ডের জন্য বি এর ভ্যালু কোথা থেকে আসছে দেখো, এর এ থেকে আমাদের চলে আসছে, মানে এর যে অরিজিনাল যে ভ্যালুটা সেটাই আমার এর প্রিভিয়াস ভ্যালুটা আমার বি তে চলে আসছে। সি এর ভ্যালুটা কোথা থেকে আসছে দেখো, আমার প্রিভিয়াস বি কে আমরা 30 বিট লেফট শিফট করে আমার সি তে আসছে, প্রিভিয়াস বি এর 30 বিট লেফট শিফট করে সি তে আসছে। সেম ডি তে সি এর ভ্যালু চলে আসছে, এবং ই তে কার ভ্যালু আসছে দেখো, ডি এর ভ্যালু চলে আসছে। এই হচ্ছে বেসিক গল্প, এইভাবে কিন্তু জিনিসটা তোমার কাজ হচ্ছে, আর কিচ্ছু না। ক্লিয়ার হয়ে গেছে? তো প্রথমে আমাদের ই এর প্রসেসিং করালাম, তারপর ডি তে ই এর মাল ঢুকিয়ে দিলাম, তারপর কি করলাম সি তে ডি এর মানে সি এর মালটা ডি তে ঢোকালাম, তারপরে বি এর মালটা আমরা এখানে ঢোকালাম, এইভাবে জিনিসটা করতে বললাম। আমরা ফার্স্ট পারফর্ম করি, ফার্স্ট কাজ হয় এই নন লিনিয়ার ফাংশনটা পারফর্ম করা। বাট এই নন লিনিয়ার ফাংশনটাও কিন্তু এই গল্পটা একটু আছে, যে এটাও কিন্তু এই 4টে গ্রুপের মতন ব্যাপার। এই নন লিনিয়ার ফাংশন ইজ নট ফিক্সড। এই যে 80খানা যে এই দেখো একটা গল্প ভেবে নাও, দেখো এটা ভালো করে ক্লিয়ার করো। এই যে নন লিনিয়ার ফাংশনটার কথা বলছি এটা সেম ওই কে এর মতন ভেবে নাও, যেখানে যে আমাদের যে 4টে রাউন্ড আছে, রাউন্ড 0 থেকে রাউন্ড 19, রাউন্ড 20 থেকে রাউন্ড 39, রাউন্ড 40 থেকে রাউন্ড 59, রাউন্ড 60 থেকে রাউন্ড 79, তাহলে 4টে গ্রুপ আছে। এই 4টে গ্রুপের জন্য আমাদের এই রাউন্ড গুলো মানে রাউন্ড 0 থেকে রাউন্ড 19 অব্দি গ্রুপ 1 বলছি, এবং এই গ্রুপের জন্য একটা ফিক্সড কিন্তু এই নন লিনিয়ার ফাংশন। সেম রাউন্ড 20 থেকে 39 এর জন্য একটা ফিক্সড নন লিনিয়ার ফাংশন, কথাটা বুঝতে পারছো? সেরকম ফর রাউন্ড 40 থেকে 59 এর জন্য একটা ফিক্সড নন লিনিয়ার ফাংশন আছে, আর রাউন্ড 60 থেকে রাউন্ড 70 এর জন্য একটা ফিক্সড কিন্তু নন লিনিয়ার ফাংশন তলায় এই পেজে লিখে দিচ্ছি, তোমরা জিনিসটা বুঝতে পারবে। এই হচ্ছে 4টে যে গ্রুপ বলতে পারো, বা আমরা রাউন্ডস গুলোর জন্য কনস্ট্যান্ট মানে এই রাউন্ড ফাংশনস গুলো, এই নন লিনিয়ার ফাংশন গুলো এখানে কিন্তু আমরা ফিক্স করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তাহলে 0 থেকে 19 যে সাব রাউন্ড গুলো আছে তারা এই ফাংশন নন লিনিয়ার ফাংশনটা অ্যাপ্লাই হবে, যে বি অ্যান্ড সি কে করা হবে মানে বিট ওয়াইজ, এগুলো সব বিট ওয়াইজ গল্প, সব আর 32 বিটের। তাহলে বি আর সি কে অ্যান্ড করা হবে, রেজাল্টেন্টটা অর করা হবে কার সাথে, নট অফ বির সাথে, নট অফ বি মানে কমপ্লিমেন্ট করা হবে বি এর, তারপর তার সাথে ডি এর বিট ওয়াইজ অ্যান্ড করে দুটো রেজাল্টের মধ্যে অর করা হবে। সেরকম আবার 20 থেকে 39 যে রাউন্ডস গুলো সাব রাউন্ড গুলো আছে তার মধ্যে এই ফাংশনটা অ্যাপ্লাই হবে, বি এক্সঅর সি এক্সঅর ডি হয়ে গেল। সেরকম হচ্ছে 40 থেকে 59 এর মধ্যে এই নন লিনিয়ার বা এই অপারেশনটা পারফর্ম হবে এই রাউন্ড গুলো, মানে 40 থেকে 59 যে সাব রাউন্ডস গুলো আছে তার মধ্যে এই যে নন লিনিয়ার ফাংশনের মধ্যে এই কাজটা হবে, দেখলে বুঝতে পারছো। সেরকম আবার 60 থেকে 79 এর মধ্যে আবার এই কাজটা হবে,
নন লিনিয়ার ফাংশনের মধ্যে এই অপারেশনটা পারফর্ম হবে। দেখো এই কারণে বললাম চারটে যে গ্রুপ আছে, গ্রুপ বলতে গেলে সিম্পল লজিক্যাল গ্রুপ বলেছিলাম, 0 থেকে 19 যে সাব রাউন্ডস গুলোর মধ্যে এই কাজগুলো হবে। তাহলে 0 থেকে 19 সাব রাউন্ড গুলো কে এর ভ্যালুটাও একটা কনস্ট্যান্ট হয়ে গেছে, 20 থেকে যেটা আমরা অলরেডি এই জায়গাটা বুঝে গেছি। তাহলে এইটুকু জিনিস বুঝলাম যে এই দুটো জিনিস কিন্তু ডিপেন্ড করছে কার উপর, এই যে রাউন্ডসের উপর, সাব রাউন্ডস গুলোর উপর। 0 থেকে 19 কে বলছে গ্রুপ 1 বলছে, ঠিক আছে, সেখান থেকে জাস্ট লজিক্যাল গ্রুপিং বারবার বলছে, এটাকে গ্রুপ 1 বলা হচ্ছে, গ্রুপ 2 বলা হচ্ছে, গ্রুপ 3 বলা হচ্ছে, গ্রুপ 4 পরে আমি নাম্বারিং করলাম, নন লজিক্যাল গ্রুপিং করা হয়েছে জাস্ট বোঝানোর জন্য। তাহলে এই যে রাউন্ড ফাংশনটা ডিপেন্ড করছে কার উপরে, প্রত্যেকটি তোমার রাউন্ডের উপরে। 0 থেকে 19 হলে এই কাজটা হবে, 20 থেকে 19 হলে এই কাজটা হবে। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পেরে গেছো তোমরা। এই হচ্ছে বেসিক তোমার লিনিয়ার নন লিনিয়ার ফাংশনের কথা বলেছি। তো এটাই এবার এখানে ফার্স্ট স্টেপের মধ্যে গল্প হয়ে গেল। তাহলে এইটা যদি মোটামুটি তোমরা বুঝে যাও, তার মানে আমাদের কিন্তু একটা আইডিয়া, পুরো এসএইচ এর 1 এর আইডিয়া কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। সিম্পল গল্প, আর কিছু নেই, জাস্ট সিম্পল। এবার যদি লিখে দিই তাহলে ফার্স্ট স্টেপ আমরা এই নন লিনিয়ার ফাংশনের কাজ করলাম। তারপরে কি করবো, যখন আমি যদি এটাকে গ্লোবালি লিখি তলায়, তাহলে জিনিসটা বুঝতে পারবে। তাহলে আমরা কি করলাম, ফাংশনের মধ্যে পাঠালাম বি সি ডি কে, যেটা আমরা MD5 এই কাজটাই করেছিলাম। বি কমা সি কমা ডি তে এই ফাংশনে পাঠিয়ে নন লিনিয়ার ভ্যালুটা যেটা পেলাম তার সঙ্গে আমি কি যোগ করলাম, এর যোগফল করলাম। তাহলে এটা ফার্স্ট কাজ হয়ে গেল, ভালো কথা। তারপর কি হচ্ছে, তারপর আমি এ কে 5টা লেফট সার্কুলার শিফট, এটা মাথায় রাখবে, এটা মানে হচ্ছে লেফট সার্কুলার শিফট, অনেক জায়গায় ব্যবহার হয়েছে। আর এবার লেফট সার্কুলার শিফট কিভাবে কি কাজ হয় এটা আশা করি তোমাদের বলতে হবে না, তোমরা এই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি আশা করি তোমরা জানো। তো এর সাথে যোগ কার হবে, এর যে আউটপুটের সাথে এ কে আমরা 5 বিট লেফট সার্কুলার শিফট করছি, 5 লেফট সার্কুলার শিফট করে যোগ হলো, যে অ্যান্সারটা পাবো তার সঙ্গে এই ব্যাপারটা যোগ হয়ে গেল, গল্প শেষ হয়ে গেল। তারপর আমি কি কাজ করছি ভালো করে দেখো, টোটালটা যেটা পেলাম এটাকে সাথে যোগ হবে কি আমাদের W(t), মানে ইন্ডিভিজুয়াল যে রাউন্ডের, মানে গ্লোবাল রাউন্ডে তোমরা W(0), W(1), এটা তো সবার জন্য কনস্ট্যান্ট। দেখো রাউন্ড 0, যে গ্লোবাল রাউন্ড 0 মধ্যে W(t) প্রোভাইড করা, এটা সবার জন্য 80 রাউন্ডের জন্য W(t) টা কনস্ট্যান্ট থাকে, মানে W(t) এর ভ্যালুটা সবার মানে সাব রাউন্ডের জন্য কিন্তু একই থাকে, ঠিক আছে। তার সঙ্গে আবার কি হবে, এর আউটপুটের সঙ্গে যোগ কি হবে, এর আউটপুট যেটা পাওয়া যাবে সেটা যোগ হয়ে যাবে কার সাথে, আমাদের K(t) কিন্তু রাউন্ড ওয়াইজ চেঞ্জ হয়। প্রথম সাব গ্রুপের ভ্যালু 0 থেকে 19 এর জন্য একটা গল্প থাকবে, আবার 20 থেকে গল্প থাকবে, এইভাবে কিন্তু চেঞ্জ হবে। এবার যে আউটপুটটা পেলাম, এই আউটপুটটা কোথায় রাখলাম, এই আউটপুটটা রাখলাম হচ্ছে আমি নতুন পরের বার এর মধ্যে রেখে দিলাম, এই হচ্ছে গল্প, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। এই হচ্ছে গল্প, এটাকে মাথায় রাখবো। এর আগে এটা হচ্ছে মেজর কাজ, কিন্তু এরপরের যে এই যে চেঞ্জেস গুলো করছি, চেঞ্জেস গুলো কিভাবে করছি ভালো করে জানতে হবে। আমরা কপি রেখে দিই, অ্যাকচুয়ালি কপি না রাখলে তো হয় না, সবকিছুরই মোটামুটি একটা কপি আমরা রেখে দিই, মানে ইনিশিয়াল পজিশন ভেক্টরের একটা কপি না রাখলে কিন্তু পরবর্তীকালে আনা যাবে না, ঠিক আছে। ছোট হাতের ভেরিয়েবলে তোমরা রাখতে পারো, মানে ছোট হাতের A ইজ ইকুয়াল টু বড় হাতের A, ছোট হাতের B ইজ ইকুয়াল টু বড় হাতের B, এরকম একটা কপি রেখে দিই। কপি না রাখলে তো ভ্যালুগুলো আপডেট হয়ে যাবে না। তুমি যদি লজিক্যালি কোডিং এর কথাটা ভাবো, দেখো এগুলো সব আমাদের সব কপি রেখে দেওয়া হয় একটা করে, 32 বিট এরকম আর একটা ভেরিয়েবল বানাও বা বানাও, বাফার বানাও, কপি রেখে দাও। তারপর কি হয়ে গেল, সিম্পল, এবার তো জাস্ট সুইচ করতে হবে, কোনো ব্যাপার না। সিম্পল, আমাদের যে আগের যে ডি এর ভ্যালুটা ছিল সেটা ইতে চলে যাবে, মানে ই ইজ ইকুয়াল টু ডি হয়ে গেল। এবার হচ্ছে আমাদের সিম্পল সি ইজ ইকুয়াল টু আমাদের ডি হয়ে যাবে, ঠিক আছে। এবার এটাকে উল্টো লিখলাম, এটা সি ইজ ইকুয়াল টু ডি হবে না, ডি ইজ ইকুয়াল টু সি হয়ে যাবে, মানে ডি এর নতুন ভ্যালুটা আমরা পুরনো সি থেকে পাচ্ছি, ঠিক আছে, হয়ে গেল। এবার সি এর মধ্যে কি হবে, বি কে আমরা 30 খানা লেফট শিফট করেছি, বি যে প্রিভিয়াস ভ্যালুটাকে আমি 30 বার লেফট শিফট করে পেয়েছি। তারপরে কি হবে, সিম্পল, যে এর ভ্যালুটা আমার, মানে বি তে যে নতুন ভ্যালুটা আমার এর পেয়ে যাবো, মানে এই হচ্ছে গল্প। এটার পরে হচ্ছে যে চেঞ্জেস গুলো, এগুলো কপিতে যে রেখে দিয়েছি, কপিগুলোর অ্যাকচুয়ালি করা হয়, ঠিক আছে। এটা বড় হাত না ধরে তোমরা এটাকে ছোট হাতে ধরতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি সব বইতে বড় হাত লিখেছে, ওরা এইগুলোকে কোডিং এর রেসপেক্টে এক্সপ্লেন করেনি কোনোভাবে, কোনো বইতে এক্সপ্লেনেশন নেই। বাট আমি যদি কোডিং এর রেসপেক্টে তোমরা ভাবো, তখন তোমরা কিন্তু একটা কপি রেখে দিয়ে জিনিসটা করতে, তাহলে তো এক্সস্ট হয়ে যাচ্ছে না, এটা আপডেট হয়ে গেলে তখন তো আমার পুরো জিনিসটাই এক্সস্ট হয়ে যাবে। গল্পটা এরকম ব্যাপার, প্রিভিয়াস এর ভ্যালুটা আসবে আপডেটেড, তুমি যখন এখানে এই যে আপডেটেড, যে এটাকে হচ্ছে নতুন আপডেটেড ফর দ্য নেক্সট রাউন্ডের জন্য, সাব রাউন্ডের জন্য, এটা হচ্ছে আপডেটেড ভ্যালু। এটা কিন্তু আমার কোনোভাবেই আমার বি এর মধ্যে যাবে না, এটা আমার প্রিভিয়াস ভ্যালু, প্রিভিয়াস, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো সব প্রিভিয়াস ভ্যালু, এই যে বি ই সি এগুলো সব প্রিভিয়াস, মানে ইনিশিয়াল পজিশন ভেক্টরের ভ্যালুগুলো যদি প্রথম রাউন্ড সাব রাউন্ডের জন্য ভাবো, এগুলো সব ইনিশিয়াল পজিশন ভেক্টরের ভ্যালুগুলোই যাচ্ছে কিন্তু,
আপডেটেড যেটা এটা করলে সেটা পরের রাউন্ডে কাজ হবে এটা নিয়ে। আর সবগুলো ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেল, যেগুলো সবই ইনিশিয়াল। জাস্ট এখানে একটা লেফট সার্কুলার শিফট করেছে, মানে ইনিশিয়াল বি এর ওপর, যে ইনিশিয়াল পজিশন ভেক্টর বা বলতে পারি ইনিশিয়াল বাফারের মধ্যে যে আমাদের ভ্যালুগুলো ছিল তার 30খানা লেফট শিফট হয়ে হলো। ইনিশিয়াল বাফারের মধ্যে সি ভ্যালুটা ডিতে গেল, ইনিশিয়াল এইভাবে গেল, আর পরের রাউন্ডের জন্য আবার জিনিসটা ঘুরে যাবে। এই কাজটা সবগুলো রাউন্ডের জন্য একই হবে, বাট প্রত্যেকবার কি হবে এটাকে ঘুরতে থাকবে। তো এইভাবে আমাদের 80খানা সাব রাউন্ডে এই কাজটাই হবে। ঠিক আছে, তাহলে এবার ওভারভিউ জিনিসগুলো বুঝতে পারছো। তাহলে আমরা পুরো স্টেপ বাই স্টেপ গল্পটাকে আমরা একদম ফার্স্ট পেজ থেকে চলে যাই। এই হচ্ছে আমাদের ছিল মেসেজকে ব্লকসে ডিভাইড হলো, ব্লকগুলো এক একটা SHA-1 অ্যালগরিদমে গেল, গিয়ে তার আউটপুট যেটা হবে সেটা আমরা পরবর্তীকালের ব্লকসের আমাদের কি হবে ইনিশিয়াল ভেক্টর হিসেবে ট্রিট হবে। তো এই জিনিসগুলো আমরা এই পিকচার থেকে ক্লিয়ার করেছি। তারপর আমরা বুঝলাম যে এই যে ইনিশিয়াল কনস্ট্যান্ট টার্ম হচ্ছে এইগুলো যেটা বললাম, দিস আর দ্য ইনিশিয়াল কনস্ট্যান্ট, এর কপি রেখে দেওয়া হয়, মানে অ্যাকচুয়ালি যখন কোডিং করা হয় এরকম কপি রেখে দেওয়া হয়, a = a, ছোট হাতের a = b। ঠিক আছে, যেখানেই তোমরা মোটামুটি যারা প্রফেশনাল লেভেলের কোডিং করেছে যেখানে তুমি যেখান থেকেই পাবে বই ইন্টারনেট যেখান থেকে দেখতে পাবে, তাহলে কিন্তু এটা কপি না রাখলে কিন্তু হবে না, কারণ এগুলো লাগবে কাছে। দিস উইল নিডস অনেক জায়গায় লাগবে। কেন কেন লাগবে দেখো, আলটিমেটলি আমি যখন বলেছিলাম যে এখানে এই যখন আউটপুটটা বেরাবে তখনও কিন্তু আমাদের ইনিশিয়াল কোলিশন ভেক্টরের সঙ্গে অ্যাড হয়ে এখানে যাবে। প্রত্যেকবার আউটপুটের ক্ষেত্রে ইনিশিয়াল কোলিশন ভেক্টরের সঙ্গে অ্যাড হয়ে কিন্তু পরেরটাই যাবে। তো এই জিনিসগুলোর জন্য ইনিশিয়াল কোলিশন ভেক্টরে এগুলো বেসিক থিওরিটিক্যাল অ্যাপ্রোচে এত ডিটেলস দরকার নেই, বাট আমি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের জন্য কনসেপ্টটাকে তোমাদের একটু বলে দিলাম জাস্ট। ঠিক আছে, তো এবার ওটাকে যখন প্রত্যেকটা এই শাকে যখন জুম করি তখন এই স্ট্রাকচারটা দেখতে পাই, যেখানে একটা শিডিউলিং অ্যালগরিদম আছে যে কিনা কি করছে অ্যাকচুয়ালি, মানে টোটাল আমাদের মানে ওয়ার্ড যে জেনারেট করছে, মানে এক একটা আমাদের 512 বিটের যে ব্লকটা গেছে সেখানে আমাদের টোটাল আমাদের 80খানা 80খানা আমাদের ওয়ার্ড জেনারেট করছে 32 বিট করে। যেটা প্রথম 15টা ডাইরেক্টলি হচ্ছে, তারপরে এগুলো এই ফর্মুলা দিয়ে হচ্ছে। আর আমাদের টোটাল এই 80খানা রাউন্ডে প্রত্যেকটা ওয়ার্ড প্রোভাইড করা হয়, এবং তার বিনিময়ে যে আউটপুট হতে থাকে সেগুলো পরের রাউন্ডে এইভাবে চলতে থাকে। ফাইনাল যে আউটপুটটা করা সেটা জর করা হয়। দেখো ইনিশিয়াল কোলিশন ভেক্টর কপি না থাকলে কি করে করবো, সরি জর বললাম, অ্যাডিশন মডিউলও করা হয়, ইনিশিয়াল কোলিশন ভেক্টরের সাথে করা হয়। করে যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে আমার এই ব্লকের আউটপুট। এই যে আউটপুটটা আসলো এই ব্লকের এখান থেকে যে আউটপুটটা আসছে, দিস ইজ দ্য আউটপুট, এটা পরবর্তীকালে ফিড হবে। এবার যখন আমি জুম করলাম কার উপর, এই R0 উপর জুম করলাম, তখন গল্প পাল্টে গেল। গল্প পাল্টে এরকম জায়গায় চলে গেল, যখন জুম করলাম তখন জিনিসটা দেখতে এরকম হয়ে গেল। জুম করলে জিনিসটা আবার ওই এই R0 রাউন্ডের মধ্যে আবার সাব রাউন্ড আছে 80খানা। এবার সাব রাউন্ড আবার গ্রুপিং করা হয়েছে, 4টে গ্রুপসে ডিভাইড করা হয়েছে, 0 থেকে 19 গ্রুপসে। কেন, এটা লজিক্যাল গ্রুপিং, কেন কিছু কাজ আমরা অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে বলে। 0 থেকে 19 কেন এগুলো গ্রুপিং করা হয়েছে, কারণ 0 থেকে 19 এর জন্য K1 এর ভ্যালু কনস্ট্যান্ট, K1T বলা হয় তাকে। এই যে ভ্যালুটা একই ভ্যালু ওই 0 থেকে 19 প্রোভাইড করা হয়, একই ভ্যালু 20 থেকে 39, এইভাবে আমাদের এই জন্য 4টে গ্রুপিং করা হয়েছে। এবার এর মধ্যে আবার ফার্দার এই ফাংশনস গুলো যেটা বললাম সেটাও ফার্দার এই গ্রুপের জন্য ফিক্সড আছে, যে পরবর্তীকালে দেখালাম না এই তলায় জায়গাটা ক্লিয়ার করেছি। এই যে নন লিনিয়ার ফাংশনস গুলো কিন্তু রাউন্ড ওয়াইজ সাব রাউন্ড ওয়াইজ ফিক্স করা বলে এটাকে গ্রুপিং বলা হচ্ছে। তোমরা গ্রুপিং রাখতে পারো, বলতে পারো সাব রাউন্ড ওয়াইজ কিছু কাজ ফিক্সড হয়ে গেছে। তো প্রত্যেকটা সাব রাউন্ডকে আবার আমাদের যে ইন্ডিভিজুয়াল রাউন্ডের কথা বলছো তার W0 কে প্রোভাইড করা হচ্ছে, আর সেই W(t) আমি যদি R0 কথা ভাবি তাহলে সেটা W(0), R1 হলো W(1), প্রত্যেকটাই সাব রাউন্ডকে যাচ্ছে, সেখানে কনস্ট্যান্ট টার্ম যাচ্ছে, এটা গ্রুপ ওয়াইজ যাচ্ছে, আর নন লিনিয়ার ফাংশন গ্রুপ ওয়াইজ কাজ হবে। যেটা ফাইনাল থেকে আউটপুট পাচ্ছি 70 মানে 79th রাউন্ডের পর, সেটা আবার অ্যাড করা হচ্ছে আমার ইনিশিয়াল কোলিশন ভেক্টরের সাথে, করে আবার সেটা রাউন্ড সাব রাউন্ড 1 কে দেওয়া হচ্ছে। এইভাবেই গল্পটা চলে গেছে, মানে প্রত্যেকটা স্ট্রাকচারটা সেম। তাহলে এটাকে যখন আমি আমার রাউন্ড 0 কে যখন জুম করলাম তখন আর পরের পেজের গল্প চলে আসলো, মানে এই ব্যাপার। রাউন্ড 0 কে জুম করলে জিনিসটা দেখতে এরকম লাগবে, যেখানে আমরা এই ভ্যালুগুলোকে কিছু প্রসেসিং এ যাচ্ছে, যে প্রসেসিংটা এখানে তলায় আমি সুন্দর করে লিখে দিয়েছি, এই লাইন অফ এই ইকুয়েশনটা প্রসেস করা হচ্ছে, আর কিছু ইন্টারচেঞ্জ করা হয়, মানে কিছু শিফটিং অপারেশন হচ্ছে, কিছু অ্যাডিশন মডিউলও হচ্ছে, করে আমাদের পরের রাউন্ডে যাচ্ছে। এই ছিল বেসিক আইডিয়া অফ SHA-1 অ্যালগরিদম। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয়
স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।